এই ভিডিওটিতে আমরা ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ সেট থিওরি বা সেট তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। এই পুরো চ্যাপ্টারটিকে আমরা তিনটে পার্টে ভাগ করে নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রথম দুটো পার্টে অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2তে আমরা এই চ্যাপ্টারটির কমপ্লিট থিওরি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই চ্যাপ্টারটিতে যা কনসেপ্ট রয়েছে, যে সমস্ত ডেফিনেশন রয়েছে, যে সমস্ত রেজাল্ট রয়েছে, এক্সাম্পলস রয়েছে, অপারেশনস রয়েছে, সেই সমস্ত কিছু আমরা পার্ট 1 এবং পার্ট 2তে আলোচনা করব। আর এই কনসেপ্টগুলো আলোচনা করার পাশাপাশি আমরা যে সমস্ত টপিকগুলো পাবো সেই টপিকগুলো রিলেটেড আমরা কিছু প্রবলেমের সলভ করব। অর্থাৎ যে সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই টপিকগুলো রিলেটেড সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। এবং পার্ট 3তে ছায়া প্রকাশনী বা সাতরা পাবলিকেশন বা পারুল প্রকাশনীর বই থেকে নেওয়া কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সম্পর্কে আমরা এখানে আলোচনা করব, যেগুলো অবশ্যই ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সাম, জেই বা এনডিএর জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এই তিনটি পার্ট করে ফেললে আমাদের সেট থিওরি চ্যাপ্টারটি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। এই তিনটি পার্ট ছাড়াও অবশ্যই আমরা পরবর্তীকালে বিভিন্ন এমসিকিউ সিরিজ বা আরও ইম্পর্টেন্ট কোশ্চেনের বিভিন্ন সিরিজ সম্পর্কে আলোচনা করব। আর এই ভিডিওটি হলো সেট থিওরির পার্ট 1। তোমরা পার্ট 2 এবং পার্ট 3 এর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো শুরু করছি পার্ট 1। প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হলো হোয়াট ইজ আ সেট। অর্থাৎ যেহেতু আমরা সেট থিওরি পড়তে যাচ্ছি, সবার প্রথমে আমরা এটা জেনে নিই যে সেট জিনিসটা আসলে কি। এক কথায় বলতে গেলে সেট হলো একটি কালেকশন বা সংগ্রহ, যাকে আমরা সংকলনও বলে থাকি। এবার কী ধরনের কালেকশন? যেমন আমরা প্রাত্যহিক জীবনে অনেক কালেকশন সম্পর্কে আলোচনা করে থাকি। যেমন প্রথমেই একটি উদাহরণ নিয়ে নিচ্ছি, আইপিএল 2021 এর সমস্ত টিমের কালেকশন। অর্থাৎ আইপিএল 2021-এ যে সমস্ত টিমগুলো পার্টিসিপেট করেছে সেই টিমগুলোর কালেকশন হতেই পারে একটা কালেকশন। আবার 2 নম্বরে নিয়ে নিচ্ছি ধরো পৃথিবীর সমস্ত মহান ব্যক্তিদের কালেকশন, অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত মহান ব্যক্তিরা রয়েছেন তাদের কালেকশন। 3 নম্বরে আমি নিয়ে নিচ্ছি ক্যালকুলাস যে শব্দটি রয়েছে সেই শব্দটিতে অবস্থিত অক্ষরগুলির কালেকশন। আবার একই রকমভাবে 4 নম্বর আরেকটি নিয়ে নিচ্ছি বড় বাজেটের বলিউড সিনেমার কালেকশন। অর্থাৎ বলিউড সিনেমাগুলির মধ্যে যেগুলো বড় বাজেটের সিনেমা সেই সিনেমাগুলো এই কালেকশনে রয়েছে। এবার কথা হচ্ছে, এই যে কালেকশনগুলো আমি নিলাম, এই প্রত্যেকটি কালেকশনই কি তাহলে সেট? অবশ্যই না। তুমি যে কোনো কালেকশন নিয়ে নেবে আর সেটাই সেট হয়ে যাবে তা নয়। এই কালেকশনগুলোকে একটু স্পেশাল হতে হবে সেট হতে গেলে। এবার এই স্পেশাল ব্যাপারটা কি? এই স্পেশাল হতে গেলে কয়েকটা জিনিস মেনে চলতে হয় একটা কালেকশনকে, যার মধ্যে প্রথমেই হচ্ছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞাত। অর্থাৎ একটি কালেকশনকে সেট হতে গেলে এই কালেকশনটিকে ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞাত হতে হবে। এবার কি করে চেক করে একটি কালেকশন ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞাত কিনা? যেমন ধরো 1 নম্বর কালেকশনটি রয়েছে আইপিএল 2021-এর সমস্ত টিমের কালেকশন। চলো চেক করে দেখি যে এই কালেকশনটি সুসংজ্ঞাত কিনা। এবার এই কালেকশনটি যদি আমাকে তৈরি করতে হয় তাহলে আমি জানি এই আইপিএল 2021-এ খেলা টিমের কালেকশন হবে এমন একটা কালেকশন যার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, এই 8টি টিম থাকবে। এবার আমি যদি এই কালেকশনটি তোমাদেরকে বানাতে বলি, তোমরাও যেই কালেকশনটি তৈরি করবে সেই কালেকশনেও অবশ্যই এই 8টি টিমই থাকবে। কোনো 9 নম্বর টিমের এন্ট্রিও হবে না বা এই 8টি টিম থেকে কেউ বাইরেও বেরিয়ে যাবে না, কারণ আমরা জানি আইপিএল 2021-এ এই 8টি টিমই পার্টিসিপেট করেছে। অর্থাৎ এই যে কালেকশনটার সংজ্ঞা এখানে দেওয়া আছে যে আইপিএল 2021-এর সমস্ত টিমের কালেকশন, এই কালেকশনটা অবশ্যই সুসংজ্ঞাত। অর্থাৎ সংজ্ঞাটা ভালো। কেন? কারণ এই সংজ্ঞাটা পড়ে আমরা সকলেই যেই সেটটি তৈরি করছি, যেই কালেকশনটি তৈরি করছি সেই কালেকশনটি সেম। অর্থাৎ আমাদের কারোরই কালেকশন আলাদা আলাদা হচ্ছে না। একই রকমভাবে যদি এবার 2 নম্বর কালেকশনটি দেখি, 2 নম্বর কালেকশনটিতে বলা আছে পৃথিবীর সমস্ত মহান ব্যক্তিদের কালেকশন। অর্থাৎ এই কালেকশনটিতে পৃথিবীর যে সমস্ত ব্যক্তিরা মহান ঠিক সেই সমস্ত ব্যক্তিদের নেওয়া হয়েছে। এবার দেখো, আমার মতে পৃথিবীর যে সমস্ত ব্যক্তিরা মহান, তোমাদের মতে সেই সমস্ত ব্যক্তিরা মহান নাও হতে পারে। অর্থাৎ এই যে কালেকশনটি আমি তৈরি করব সেটা তোমাদের তৈরি করা কালেকশনের সঙ্গে নাও মিলতে পারে। তার কারণ এখানে একটি ওয়ার্ড রয়েছে মহান। এই ওয়ার্ডটি নিজেই সুসংজ্ঞাত নয়। অর্থাৎ মহান কথাটি নিজেই সুসংজ্ঞাত নয়। তার কারণ এই পৃথিবীতে কোনো মাপদণ্ড নেই যার সাহায্যে আমরা বের করে ফেলতে পারি যে একটি ব্যক্তি মহান কি না। আমাদের কাছে মাপার কোনো স্কেল নেই যে আচ্ছা এই ব্যক্তিটি মহান বা ওই ব্যক্তিটি মহান নয়। আর যেহেতু আমরা মাপতে পারছি না যে একজন ব্যক্তি মহান কি না,
তো অবশ্যই এই কালেকশনটাও আমরা ঠিকঠাক বানাতে পারবো না। তার কারণ আমরা এটা ক্লিয়ার থাকবো না যে একজন ব্যক্তি অ্যাকচুয়ালি মহান হবে না না হবে। আবার একই রকমভাবে একজন ব্যক্তি আমার মতে মহান হতে পারে কিন্তু তোমাদের মতে মহান নাও হতে পারে। তাই অবশ্যই 2 নম্বর যে ডেফিনেশনটি রয়েছে সেই ডেফিনেশনটি ওয়েল ডিফাইন্ড নয়। একই রকমভাবে 3 নম্বর ডেফিনেশনটির ক্ষেত্রে বলা হয়েছে ক্যালকুলাস শব্দে অবস্থিত অক্ষরগুলির কালেকশন। এবার দেখো ক্যালকুলাস শব্দে কোন কোন অক্ষর রয়েছে, সি রয়েছে, এ রয়েছে, এল রয়েছে, ইউ রয়েছে, এস রয়েছে। এই অক্ষরগুলি রয়েছে ক্যালকুলাস শব্দে। অর্থাৎ এই যে কালেকশনটাতে কে কে থাকবে, অবশ্যই সি থাকবে, এ থাকবে, এল থাকবে, ইউ থাকবে আর এস থাকবে। তাই এই কালেকশনটা যদি তোমরাও তৈরি করো, তোমরাও কি কি লিখবে? তোমরাও অবশ্যই সি লিখবে, এ লিখবে, এল লিখবে, ইউ লিখবে আর এস লিখবে, অন্য কিছু লিখবে না। তার কারণ এখানে ক্লিয়ারলি বলা আছে যে কাকে নিতে হবে আর কাকে নিতে হবে না। তাই অবশ্যই 3 নম্বরটিও কিন্তু ওয়েল ডিফাইন্ড, কারণ এটা খুব সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া আছে। এবার একই রকমভাবে 4 নম্বর কালেকশনটিতে বলেছে বড় বাজেটের বলিউড সিনেমার কালেকশন। এবার বড় বাজেটের বলিউড সিনেমা বলতে কত বড়? 50 কোটি, 100 কোটি, 150 কোটি নাকি 200 কোটি? কত কোটি বাজেট হলে আমরা সেটাকে বড় বাজেটের সিনেমা বলি? সেটারও নিশ্চয়ই কোনো মাপদণ্ড নেই। অর্থাৎ যেই সিনেমাটিকে আমি বড় বাজেটের সিনেমা মনে করছি সেটাকে তুমি বড় বাজেটের সিনেমা নাও মনে করতে পারো। অর্থাৎ এই যে বড় বাজেটের সিনেমার কালেকশন যেটা আমি তৈরি করব আর যেটা তুমি তৈরি করবে, এই দুটো কালেকশন নাও মিলতে পারে। তার কারণ এখানে একটা ওয়ার্ড রয়েছে বড়, আর এখানে বলা নেই যে ঠিক কতটা বড়। আর তাই এই যে বড় কথাটি রয়েছে সেটা নিজেই সুসংগত নয়, কারণ এখানে স্পষ্টভাবে বলা নেই যে ঠিক কতটা বড় বাজেটের সিনেমা আমাদের এখানে নিতে হবে। আর তাই এই 4টি কালেকশনের মধ্যে আমরা দেখলাম যে 1 নম্বর আর 3 নম্বর কালেকশন দুটি সুসংগত, কিন্তু 2 নম্বর আর 4 নম্বর কালেকশন দুটি সুসংগত নয়। আর তাই অবশ্যই 1 এবং 3 নম্বর কালেকশন দুটি হবে একটি সেট, কিন্তু 2 আর 4 অবশ্যই সেট হবে না। এবার যেমনটা আমরা বলছিলাম যে কালেকশনটিকে একটু স্পেশাল হতে হবে, এই স্পেশাল হতে গেলে সুসংগত হওয়ার পাশাপাশি আরও 2-1টা জিনিস মেনে চলতে হয়। যেমন ধরো 3 নম্বর কালেকশনটিতে বলেছে যে ক্যালকুলাস শব্দে অবস্থিত অক্ষরগুলির কালেকশন। এখানে যদি কালেকশনটি লেখার সময় আমি এভাবে লিখি যে ক্যালকুলাস শব্দের সবগুলি অক্ষর লিখে দিচ্ছি, সি এ এল, সি ইউ এল ইউ এস, এটা হচ্ছে আমাদের কালেকশন। তাহলে দেখো এই কালেকশনটিতে একই অক্ষর একাধিকবার রয়েছে। যেমন ধরো আমি যদি বলি এই কালেকশনটিতে কে কে রয়েছে, তাহলে তুমি বলবে সি রয়েছে, এ রয়েছে, এল রয়েছে, সি রয়েছে। দেখো সি কে দুবার বললাম আমরা, সি কে দুবার বলে তো লাভ নেই। প্রথমেই তো আমরা বলে দিয়েছিলাম যে সি রয়েছে, তার মানে তারপর যে সিটা বলছে সেটা বলাটা দরকার নেই। অর্থাৎ সি একবার থাকলেই তো থেকে গেল, 2 নম্বর বার থাকার কোনো দরকার নেই সেক্ষেত্রে। আবার একই রকমভাবে ইউ আছে, এল অলরেডি ছিল তাই এল আর লেখার দরকার নেই, ইউ অলরেডি আছে তাই এই ইউটাও আমরা লিখব না, তবে এস ছিল না তাই আমরা এসকে লিখব। অর্থাৎ একটি অক্ষরকে আমরা একবারই লিখব। তার কারণ একটি অক্ষরকে একবার লিখেই আমরা এটা বোঝাতে পারি যে ওই অক্ষরটি ওই কালেকশনটিতে রয়েছে, তার জন্য একাধিকবার লেখার কোনো দরকার নেই। অর্থাৎ একটি সেটের যে পদগুলি রয়েছে সেগুলো অবশ্যই আলাদা আলাদা বা ডিস্টিংক্ট হবে। সেটের কোনো দুটো পদ কখনোই একসাথে মিলে যাবে না। আর তাই এই যে একটু স্পেশাল হতে হবে, ওই স্পেশালিটির 2 নম্বরে চলে আসবে ডিস্টিংক্ট বা স্বতন্ত্র। অর্থাৎ একই পদ দুবার, যেমন দুবার সি আমরা লিখব না। আর তাই একটি সেটের প্রত্যেকটি পদ আলাদা আলাদা বা ডিস্টিংক্ট হতে হবে। অর্থাৎ আমরা দেখলাম যে একটি কালেকশনকে সেট হতে হলে তাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে, আর সেই কালেকশনের এলিমেন্টগুলোকে বা পদগুলিকে ডিস্টিংক্ট বা স্বতন্ত্র হতে হবে। এই দুটিকে ব্যবহার করে আমরা সেটের সংজ্ঞা লিখে দিতে পারি। সেটের সংজ্ঞা হিসাবে আমরা লিখতে পারি A set is a well-defined collection of distinct objects। অর্থাৎ কালেকশনটিকে ওয়েল ডিফাইন্ড হতে হবে যা হলো স্পেশালিটি নাম্বার 1, আর অবজেক্টগুলোকে ডিস্টিংক্ট হতে হবে যা ছিল স্পেশালিটি নাম্বার 2। এর অর্থ কি? আ সেট ইজ আ ওয়েল ডিফাইন্ড কালেকশন, অর্থাৎ একটি সেট হলো সুসংগত সংগ্রহ। কার সুসংগত সংগ্রহ? ডিস্টিংক্ট অবজেক্টসের, অর্থাৎ স্বতন্ত্র বস্তুসমূহের সুসংগত সংগ্রহ। তাই এক বাক্যে সেটের সংজ্ঞা দিতে হলে আমাদের লিখতে হবে যে একটি সেট হলো স্বতন্ত্র বস্তুসমূহের সুসংগত সংগ্রহ। এবার দেখো 1 নম্বর কালেকশনটিতে আমরা লিখেছিলাম আইপিএল 2021-এর সমস্ত টিমের কালেকশন, আর সেই টিমটি ছিল ঠিক এরকম, এই 8টি টিম ছিল। এবার এই টিমটি লিখতে গিয়ে আমরা যদি মুম্বাইয়ের নাম পরে দেই আর চেন্নাইয়ের নাম আগে দেই, বা কেকেআরের নাম সবার শেষে দিয়ে দিল্লি ক্যাপিটালসের নাম সবার আগে দেই,
তাহলে কোনো তফাৎ হবে না। তার কারণ আমরা যেটাকেই আগে বা পরে দেই না কেন, আলটিমেটলি আমরা এই সেম 8টি টিমেরই কালেকশন পাবো। আর তাই একটি সেটের যে পদগুলো রয়েছে সেই পদগুলো কে আগে রয়েছে কে পরে রয়েছে সেটা ম্যাটার করে না। অর্থাৎ একটি সেটের যে পদগুলো রয়েছে সেই পদগুলো অবশ্যই ক্রম নিরপেক্ষ, অর্থাৎ আনঅর্ডার্ড। একটি সেটের যে বস্তুসমূহ রয়েছে সেটা অবশ্যই কোনো অর্ডার মেনে চলে না। অর্থাৎ আমি যদি বলি একটি সেটে এ বি সি রয়েছে আর তুমি যদি বলো একটি সেটে বি সি এ রয়েছে, তাহলে আলটিমেটলি দুটো সেট সেম। তার কারণ দুটো সেটেই এ রয়েছে, বি রয়েছে এবং সি রয়েছে। এবার সেটের ডেফিনেশনের পর আমরা সেটের একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। যেমন ধরো এ একটি সেট যা হলো 5-এর কম সমস্ত স্বাভাবিক সংখ্যার সেট। এবার দেখো 5-এর কম স্বাভাবিক সংখ্যা বলতে আমরা জানি এই সেটটিতে থাকবে 1, সেটটিতে থাকবে 2, 3 এবং 4। 5-এর কম বলেছে তাই অবশ্যই 5 থাকবে না। এবার সেটটিতে 1, 2, 3, 4 রয়েছে, অর্থাৎ 1, 2, 3, 4 হলো এই সেটটির পদসমূহ। আর সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 1 যেহেতু এ সেটে রয়েছে তাই আমরা লিখি 1 এই চিহ্নটি দিয়ে এ, আর এটাকে আমরা পড়ব 1 বিলংস টু এ। এর অর্থ হচ্ছে 1 যে পদটি রয়েছে সেটা এ সেটে রয়েছে, বা 1 হচ্ছে এ সেটের একটি পদ। একই রকমভাবে 2ও রয়েছে তাই আমরা লিখতে পারি 2 বিলংস টু এ, বা আমরা লিখতে পারি 3 বিলংস টু এ, বা আমরা লিখতে পারি 4 বিলংস টু এ। এবার দেখো 5 কি এই সেটে রয়েছে? অবশ্যই 5 এই এ সেটটিতে নেই, তাই আমরা লিখব 5 এই বিলংস টু চিহ্ন দিয়ে এটাকে কেটে দেব, তারপর লিখব এ। এর অর্থ হচ্ছে 5 ডাজ নট বিলংস টু এ, অর্থাৎ 5 যে পদটি সেটা এ সেটে নেই। আবার ধরো 6 এটাও এ সেটে নেই, তাই আমরা লিখব 6 ডাজ নট বিলং টু এ। অর্থাৎ এখানে আমরা এই দুটি চিহ্নের ব্যবহার শিখলাম, বিলংস টু এবং ডাজ নট বিলংস টু। বিলংস টু ব্যবহার করি আমরা সেই সমস্ত পদের জন্য যেই পদগুলি ওই সেটটিতে রয়েছে, আর ডাজ নট বিলংস টু ব্যবহার করি আমরা সেই সমস্ত পদের জন্য যেই এলিমেন্টগুলি বা পদগুলি ওই সেটটিতে নেই। এবার এখানে আরেকটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে সাধারণত না আমরা সেটের নামগুলো দেওয়ার জন্য ক্যাপিটাল লেটার ইউজ করি। যেমন এখানে দেখো আমি সেটের নাম দেওয়ার জন্য ক্যাপিটাল এ ইউজ করেছি। তো সাধারণত আমরা সেটের নাম দেওয়ার জন্য ক্যাপিটাল লেটার ইউজ করি, স্মল লেটার ইউজ করি না। এবং সেটের পদগুলি বোঝানোর জন্য আমরা স্মল লেটার ইউজ করে থাকি। অর্থাৎ আমরা সেটের নাম দেই ক্যাপিটাল লেটার যেমন এ, আর সেটের পদগুলো যখন লিখি তখন আমরা সাধারণত স্মল লেটার যেমন ছোটো হাতের এ বি সি এগুলো দিয়ে লিখে থাকি। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা এই ভিডিওটিতে শিখলাম যে কালেকশন ঠিক কী জিনিস, আর কোন ধরনের কালেকশনকে আমরা সেট বলি আর কোন ধরনের কালেকশনকে আমরা সেট বলি না। আর এগুলো কি আরেকটু ভালো করে বুঝে নেওয়ার জন্য আমরা কয়েকটি উদাহরণ নেব কালেকশনের, আর সেই কালেকশনগুলো সেট কিনা অর্থাৎ এই নিচের সংগ্রহগুলি সেট কিনা তা আমাদের নির্ণয় করতে হবে। যেমন প্রথম সংগ্রহ নিয়ে নিচ্ছি তোমাদের প্রিয় আইপিএল টিমের সংগ্রহ। এবার দেখো 2021-এর আইপিএল টিমের সংগ্রহ ওটা কিন্তু একটা সেট ছিল, কিন্তু এখন যেহেতু আমি বলেছি প্রিয় আইপিএল টিমের সংগ্রহ, দেখো আমার প্রিয় আইপিএল টিমের সংগ্রহ যা হবে তোমাদের প্রিয় আইপিএল টিমের সংগ্রহ ঠিক তা নাও হতে পারে। তার কারণ এখানে একটা ওয়ার্ড রয়েছে প্রিয়। এই প্রিয় কথাটি ওয়েল ডিফাইন্ড নয়, তার কারণ একটি আইপিএল টিম কখনো সবার কাছে প্রিয় হতে পারে না। আর তাই এই যে সমগ্রটি রয়েছে অর্থাৎ এই যে কালেকশনটি রয়েছে এটা অবশ্যই ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞাত নয়। আর তাই আমরা বলতেই পারি যে এই যে সংগ্রহটি এটা একটা সেট নয়। একই রকমভাবে 2 নম্বর কালেকশনটি নিয়ে নিচ্ছি তোমাদের পরিবারের সেই সব সদস্যদের সংকলন বা কালেকশন যাদের বয়স 20 বছর বা তার কম। যেমন ধরো তোমার বয়স 16 বছর, তাহলে অবশ্যই তোমার বয়স 20 বা 20-র কম, তাই তুমি এই সংকলনটিতে থাকবে। আর তোমার ভাইয়ের বয়স 16-রও কম, তাই তোমার ভাইও অবশ্যই এই সংকলনটিতে থাকবে। কিন্তু অবশ্যই তোমাদের বাবা মা বা বয়োজ্যেষ্ঠ আর যারা রয়েছে তাদের বয়স 20 বছরের বেশি, তাই অবশ্যই তারা এই সংকলন বা কালেকশনটিতে থাকবে না। তাহলে বোঝাই যাচ্ছে এখান থেকে ক্লিয়ারলি যে কারা এই সংকলনটিতে থাকবে এবং কারা এই সংকলনটিতে থাকবে না। তাই অবশ্যই এই সংকলনটি সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড, আর তাই বলতে পারি যে এই সংকলনটি একটি সেট। এরপর নিয়ে নিচ্ছি নাম্বার 3। এখানে বলেছে কয়েকটি অখণ্ড সংখ্যার কালেকশন। এবার অখণ্ড সংখ্যা কি আমরা তো জানি, অখণ্ড সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু করে 1 ডিফারেন্স, অর্থাৎ 1 2 3 4 এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা অখণ্ড সংখ্যা বলি। এবার এখানে বলেছে কয়েকটি অখণ্ড সংখ্যার কালেকশন। এই কয়েকটি কথাটিতেই প্রবলেম রয়েছে, তার কারণ কয়েকটি মানে কয়টি এখানে নির্দিষ্টভাবে বলে দেওয়া নেই।
কয়েকটি মানে 3টি হতে পারে, 4টি হতে পারে, 10টি হতে পারে, 1000টিও হতে পারে। আর তাই অবশ্যই এই সংজ্ঞাটি সুসংজ্ঞাত নয়, তার কারণ এখানে ক্লিয়ারলি বলা নেই যে ঠিক কয়টি অখণ্ড সংখ্যা নিতে হবে। আর যেহেতু এটি সুসংজ্ঞাত নয়, তাই অবশ্যই এই কালেকশনটি একটি সেট নয়। এবার 4 নম্বরটি নিয়ে নিচ্ছি। 4 নম্বর রয়েছে সকল ভারতীয় অলিম্পিক মেডেল জয়ীদের সংকলন। তো অবশ্যই এটা ওয়েল ডিফাইন্ড, কারণ আমরা জানি এই সংকলনটিতে কারা থাকবে। এই সংকলনটিতে তারা থাকবে যারা অলিম্পিক গেমসে ভারতের হয়ে মেডেল জিতেছেন। আর তাই যেহেতু এই সংকলনটি সুসংজ্ঞাত, তাই অবশ্যই এই সংকলনটি একটি সেট হবে। এবার সেট থিওরির বাকি অংশটি ডিসকাশনের জন্য আমাদের কিছু স্পেশাল সেট অফ নাম্বারসের প্রয়োজন হবে। যেমন ধরো স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট মানে 1, 2, 3, 4 ... এই সংখ্যাগুলো যেই সেটে রয়েছে সেই সেটটি। আমরা বারবার এই স্বাভাবিক সংখ্যার সেট এত বড় কথাটি না বলে আমরা জাস্ট সিম্পলি লিখব ক্যাপিটাল এন বা এই স্ক্রিপ্ট এন। এই স্ক্রিপ্ট এনের বদলে তোমরা শুধু ক্যাপিটাল এনও লিখতে পারো। তাহলে এই স্ক্রিপ্ট এন কথাটি লিখে আমরা বোঝাবো যে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। একই রকমভাবে আমরা যদি ডাব্লিউ লিখি সেটা হবে অখণ্ড সংখ্যার সেট, কারণ অখণ্ড সংখ্যার মানে হচ্ছে হোল নাম্বারস। আবার জেড বা আই দিয়ে যদি আমরা লিখি সেটা হবে পূর্ণ সংখ্যার সেট। এবার যদি জেড বা আই এর উপরে একটা প্লাস চিহ্ন দিয়ে দিই, তার মানে এটা হয়ে যাবে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। এবার একই রকমভাবে জেড বা আই এর উপরে মাইনাস চিহ্ন দিলে সেটা হয়ে যাবে ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। এবার যদি আমরা কিউ লিখি সেটা হবে মূলদ সংখ্যার সেট। এবার এই সবগুলোই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোন সেটকে আমরা ঠিক কোন অক্ষর দিয়ে রিপ্রেজেন্ট করি। একই রকমভাবে যদি আমরা কিউ ড্যাশ লিখি তার মানে মূলদ নয়, অর্থাৎ অমূলদ সংখ্যার সেট হয়ে যাবে। আবার যদি আমরা লিখি আর, সেটা হয়ে যাবে বাস্তব সংখ্যার সেট। একই রকমভাবে যদি আর প্লাস লিখি তাহলে অবশ্যই প্লাস আছে মানে ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। আর মাইনাস লিখলে সেটা হয়ে যাবে ঋণাত্মক বাস্তব সংখ্যার সেট। আর ফাইনালি যদি আমরা সি লিখি সেটা হয়ে যাবে কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল রাশির সেট। তাহলে এই সেটগুলি তোমরা নোট করে নেবে এবং এই সেটগুলি মনে রাখবে, কারণ এরপর আমরা যেই সমস্ত অঙ্কগুলো করব সেই অঙ্কগুলোতে অবশ্যই এই সেটগুলি ব্যবহার করব আমরা। এরপর রয়েছে রিপ্রেজেন্টেশন অফ সেটস, অর্থাৎ সেট কি সেটা তো আমরা শিখে গেলাম, কিন্তু সেটকে লিখব কি করে, অর্থাৎ একটা সেটকে আমরা খাতায় কলমে কিভাবে লিখে দেখাবো সেটাই হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ সেটস। এখানে সেটকে রিপ্রেজেন্ট করার ঠিক 3 ধরনের পদ্ধতি রয়েছে। প্রথমেই রয়েছে ডেসক্রিপটিভ মেথড বা বর্ণনামূলক পদ্ধতি। এরপর রয়েছে রস্টার মেথড অর ট্যাবুলার মেথড, যাকে আমরা বাংলায় বলতে পারি তালিকা পদ্ধতি বা ছকবন্দীকরণ পদ্ধতি। এবং 3 নম্বর রয়েছে প্রপার্টি মেথড অর সেট বিল্ডার মেথড, যাকে আমরা বলতে পারি ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট নির্মাণ পদ্ধতি। এবার এই পদ্ধতিগুলি কোনটি কিভাবে লিখতে হয় সেটা বোঝার জন্য আমরা ডেসক্রিপটিভ মেথডে দুটো সেট নিয়ে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি এ ইকুয়ালস টু 5 এর ছোট সমস্ত স্বাভাবিক সংখ্যার সেট। এইভাবে সেটকে লেখা যে আমরা ভাষায় লিখে দিলাম যে সেটটিতে কি রয়েছে, 5 এর ছোট সমস্ত স্বাভাবিক সংখ্যার সেট। এইভাবে ভাষায় যদি আমরা বর্ণনা করে লিখে দিই সেটটিকে, তাহলে এই পদ্ধতিকেই আমরা বলবো বর্ণনামূলক পদ্ধতি। এবার এই পদ্ধতিতে লেখা এই সেটটিকেই যদি আমরা রস্টার মেথড বা ট্যাবুলার মেথডে লিখতে চাই, ঠিক এই এ সেটটিকেই আমরা রস্টার মেথডে লিখব। তাহলে কি হবে দেখো, রস্টার মেথডে লেখার জন্য আমরা যেই সমস্ত এলিমেন্টগুলো পাচ্ছি সেগুলোকে লিখতে হবে মাঝখানে মাঝখানে একটি করে কমা দিয়ে। অর্থাৎ 5 এর ছোট স্বাভাবিক সংখ্যা কি, আমরা জানি 5 এর ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, মাঝখানে একটা কমা দেবে, 2, 3, 4। এই সবগুলো পদ লিখে দেবে মাঝখানে একটি করে কমা দিয়ে, এবং সবশেষে আমরা পুরো জিনিসটিকে দুটো সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ কার্লি ব্র্যাকেটের মধ্যে রেখে দেব। এইভাবে রাখলে এই যে পদ্ধতিতে আমরা লিখলাম সেটটিকে, এই পদ্ধতিকে বলা হয় তালিকা পদ্ধতি বা রস্টার মেথড। এবার এই সেটটিকে যদি আমি প্রপার্টি মেথড বা সেট বিল্ডার পদ্ধতিতে লিখি তাহলে কিভাবে লিখব, যেমন ধরো প্রপার্টি মেথডে আমি লিখব এ ইকুয়ালস টু, কারণ আমরা সেম সেটকেই আবার লিখব, উপরের যা সেট ছিল সেই সেটটিকেই লিখব। এখানে কি লিখব, এখানে আমরা প্রথমে আবার সেকেন্ড ব্র্যাকেট দেব সেট বোঝানোর জন্য। এবার আমরা লিখব এই সেটটিতে রয়েছে এক্স, বা এক্সের জায়গায় যে কোনো ভ্যারিয়েবল তোমরা দিতে পারো। অর্থাৎ আমরা বলছি যে এই সেটটিতে কারা রয়েছে, এই সেটটিতে এক্স রয়েছে। সাচ দ্যাট, এই চিহ্নটিকে আমরা বলবো সাচ দ্যাট। সাচ দ্যাট দিয়ে আমরা কি লিখবো, আমরা লিখবো যে এক্স আসলে কি। অর্থাৎ আমরা তো বলে দিলাম যে এই সেটটিতে এক্স থাকবে, কিন্তু এক্স মানে কি সেটা আমাদের এখন লিখতে হবে। এবার জানি এক্স মানে কি, এক্স মানে কি যে কোনো বাস্তব সংখ্যা, অবশ্যই না। বলাই আছে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই আমরা লিখে নেব এক্স বিলংস টু
এন, কারণ আমরা জানি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এবার সবগুলো স্বাভাবিক সংখ্যায় কি আমরা এই সেটটিতে নিব? অবশ্যই না। আমরা সেই সমস্ত স্বাভাবিক সংখ্যাকে নেব যারা 5-এর ছোট, অর্থাৎ এক্সকে কি হতে হবে? 5-এর ছোট হতে হবে। তাই আমরা লিখব কমা এক্স লেস দেন 5। অর্থাৎ এই সেটটিতে কে রয়েছে? এই সেটটিতে এক্স রয়েছে। কি ধরনের এক্স? সেই সমস্ত এক্স যারা স্বাভাবিক সংখ্যা। এবার সব স্বাভাবিক সংখ্যা না, সেই সমস্ত স্বাভাবিক সংখ্যা যারা 5-এর ছোট। ঠিক এইভাবেই আমরা যে কোনো সেটকে প্রপার্টি মেথড বা সেট বিল্ডার মেথডে প্রকাশ করতে পারি। এবার একই রকমভাবে আরেকটি সেট নিয়ে নিচ্ছি, সেট বি, যা হলো 10 এবং 20 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার সেট। অর্থাৎ 10 এবং 20-র মাঝে সব মৌলিক সংখ্যাগুলি এই সেটটিতে রয়েছে। এবার এই সেটটিকে যদি আমরা ট্যাবুলার মেথডে লিখতে চাই, তাহলে আমরা লিখব বি ইকুয়ালস টু, দেখো 10 থেকে 20-র মধ্যে কোন মৌলিক সংখ্যাগুলি রয়েছে? আমরা জানি 11 রয়েছে, 13 রয়েছে, 17 রয়েছে আর 19 রয়েছে। আর এগুলোকে আমরা অবশ্যই পেয়ার অফ কার্লি ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো। তাহলে এটা হয়ে গেল রস্টার মেথড। একই রকমভাবে সেট বিল্ডার মেথডে যদি লিখতে চাই, আমি লিখব বি ইকুয়ালস টু, এই সেটে কে রয়েছে? এই সেটে এক্স রয়েছে। এবার প্রশ্ন হবে কোন ধরনের এক্স? আমরা বলবো এক্স হলো মৌলিক সংখ্যা। এখানে হলো মৌলিক সংখ্যার সেট, তাই আমরা লিখব এক্স হলো মৌলিক সংখ্যা। এবার কি ধরনের মৌলিক সংখ্যা? আমরা কি সব মৌলিক সংখ্যা নেব? অবশ্যই না। আমরা সেই সমস্ত মৌলিক সংখ্যা নেব যারা 10 এবং 20-এর মাঝে রয়েছে। অর্থাৎ এক্স অবশ্যই 10-এর থেকে বড় এবং 20-এর থেকে ছোট হবে। আর তাই এই সেটটি আমরা লিখলাম যে বি সেটটিতে এক্স রয়েছে। কোন এক্স? যারা মৌলিক সংখ্যা। কোন ধরনের মৌলিক সংখ্যা? যারা 10 এবং 20-এর মাঝে অবস্থিত। এরপর আমরা একটি প্রশ্নের সমাধান করব, যেই প্রশ্নটিতে আমাদের রস্টার মেথডে 3টি সেট দেওয়া রয়েছে পি কিউ আর, আর এই সেটগুলোকে আমি ধর্মভিত্তিক পদ্ধতিতে অর্থাৎ সেট বিল্ডার মেথডে প্রকাশ করব। দেখো প্রথম সেটটিতে রয়েছে পি ইকুয়ালস টু 7, 14, 21, 28, 35। অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে যে এই সবগুলি পদই কিন্তু 7-এর গুণিতক। তাই এটাকে যদি আমি সেট বিল্ডার মেথডে লিখি, তাহলে আমরা লিখব যে এই সেটে কি রয়েছে? এই সেটে এক্স রয়েছে। এবার কি ধরনের এক্স? সেই সমস্ত এক্স যারা কিনা 7-এর গুণিতক, অর্থাৎ যেগুলোকে 7 ইন্টু এন আকারে লেখা যায়। এবার এন কি? এন অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে, কারণ 7-এর গুণিতক। এবার এন স্বাভাবিক সংখ্যা হতে হবে মানে এনের মান কি হতে পারে? এনের মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এভাবে চলতেই থাকবে। এবার দেখো এনের মান যদি 1 বসাই, তাহলে 7 ইন্টু 1 অর্থাৎ 7। এনের মান 2 বসালে 14, 3 বসালে 7 3 21, 4 বসালে 28, 5 বসালে 35। অর্থাৎ এনের মান হাইয়েস্ট আমরা 5 বসাতে পারবো, এর বেশি বসাতে পারবো না। আর তাই আমাদের এর পাশে লিখে দিতে হবে যে এন লেস অর ইকুয়ালস টু 5, অর্থাৎ এনের মান হাইয়েস্ট 5 হবে, এর বেশি হবে না। একই রকমভাবে কিউ সেটটিতে দেখো এখানে রয়েছে 3, 9, 27, 81, 243। এগুলো সবগুলোই 3-এর ঘাত, অর্থাৎ এগুলোকে দেখো লেখা যায়, প্রথমটি রয়েছে 3 অর্থাৎ 3 টু দি পাওয়ার 1, পরেরটি রয়েছে 9 অর্থাৎ 3 স্কোয়ার, তারপরে 27 অর্থাৎ 3 কিউব, তারপরে 81 অর্থাৎ 3 টু দি পাওয়ার 4, তারপর 243 যা হলো 3 টু দি পাওয়ার 5, কমা ডট ডট ডট, অর্থাৎ এই সেটটি চলছে। এবার এই সেটটিকে যদি আমরা প্রপার্টি মেথডে লিখতে চাই, তাহলে আমরা লিখব কিউ ইকুয়ালস টু, এখানে কি রয়েছে? আবার একই রকম এই সেটে এক্স রয়েছে। কি ধরনের এক্স? সেই এক্সগুলো যারা 3 টু দি পাওয়ার এন আকারে রয়েছে। দেখো প্রত্যেকটি কিন্তু 3 টু দি পাওয়ার এন আকারে রয়েছে। এখানে এনগুলো কি? এনগুলো হচ্ছে পাওয়ারগুলো 1 2 3 4 5। দেখো সবগুলো এনই কিন্তু স্বাভাবিক সংখ্যা, কারণ এগুলো 1 থেকে শুরু হচ্ছে। তাই এন কি সেটা আমরা লিখে দেবো, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার এখানে কি সবগুলো স্বাভাবিক সংখ্যা হবে? অবশ্যই সবগুলো হবে, তার কারণ এখানে থেমে যাচ্ছে না সেটটা। এরপরে 3 টু দি পাওয়ার 6 পাবো, এইভাবে 3 টু দি পাওয়ার এক একটা সংখ্যা আমরা পেতেই থাকবো। আর তাই এন এর কোনো আপার লিমিট নেই, অর্থাৎ আমরা বলতে পারি না যে এন লেসার ইকুয়ালস টু 100 বা 200। তাহলে এই সেটটি হবে এন বিলংস টু এন অবধি, অর্থাৎ এন যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। আবার একই রকমভাবে আর সেটটিকে কীভাবে লিখবো? দেখো এখানে রয়েছে 1/2, 2/3, 3/4। অর্থাৎ এটা শুরু তো হচ্ছে 1 দিয়ে, কিন্তু এটা এক এক করে বেড়ে যাচ্ছে, অর্থাৎ 1-এর থেকে 1 বেড়ে 2, তারপরে এটা 2-এর থেকে 1 বেড়ে 3, এভাবে ঠিক বেড়ে যাচ্ছে সবগুলো। তাহলে এই আর সেটটিকে আমরা কি লিখতে পারি? আর সেটটিকে লিখতে পারি যে এই সেটেও রয়েছে এক্স। কি ধরনের এক্স? সেই সমস্ত এক্স যার ভগ্নাংশগুলো দেখতে ঠিক এরকম, যে লব, দেখো লব যাই আছে না কেন, লব যদি 3 থাকে, হর থাকে 4, অর্থাৎ 1 বড়। লব যদি 99 হয়, হর হয়ে যাচ্ছে 100, অর্থাৎ লবের থেকে 1 বড়। তাই ভগ্নাংশটি দেখতে হবে n বাই n প্লাস 1,
তার কারণ লব যদি n হয় তাহলে হর হবে n+1, অর্থাৎ এক বড়। এবার n শুরু কোথার থেকে হচ্ছে, দেখো একদম প্রথম টার্মটিতে n হচ্ছে 1, তাহলে n শুরু হচ্ছে 1 থেকে, আর n শেষ কোথায় হচ্ছে, n শেষ হচ্ছে 99-এ। তাই আমরা বলতে পারি n 1 থেকে শুরু হয়ে 99 অবধি সব স্বাভাবিক সংখ্যা হচ্ছে। তাই আমি লিখতে পারি n বিলংস টু n, তার কারণ n সবগুলোই আছে স্বাভাবিক সংখ্যা, আর n এর হাইয়েস্ট মান কত, 99। তাই আমি লিখে দিতে পারি n লেসার ইকুয়ালস টু 99, তার কারণ n হাইয়েস্ট 99 অবধি হবে। এরপর একই রকমভাবে কোশ্চেন নাম্বার 3-তে আমরা সেট বিল্ডার মেথডে দেওয়া তিনটি সেট নিয়ে নিচ্ছি XYZ, এবং সেগুলিকে আমরা রস্টার পদ্ধতিতে লিখব। এবার দেখো রস্টার পদ্ধতিতে আমরা কিভাবে লিখব এগুলোকে। x ইকুয়ালস টু কি বলেছে, এই সেটে x রয়েছে, কোন সমস্ত x, যেগুলো 3n-1 আকারে রয়েছে এবং n লেসার ইকুয়ালস টু 4, এবং n লেসার ইকুয়ালস টু 4 আর n স্বাভাবিক সংখ্যা, তার মানে n এর মান কি কি হতে পারে, n এর মান হতে পারে 1, 2, 3 এবং 4। এবার n এর যে এই চারটি মান হতে পারে, এই n এর মানগুলো যদি আমরা একে একে এখানে বসিয়ে দিই তাহলে আমরা x এর মান পাবো, আর সেই x এর মানগুলি আমাদের এই সেটে থাকবে। অর্থাৎ এই সেটে কে কে থাকবে, এই সেটে থাকবে প্রথম x অর্থাৎ 3 ইন্টু n এর জায়গায় প্রথমে কি বসাবো 1, 3 ইন্টু 1 -1, কমা এরপর n এর জায়গায় 2 বসাবো অর্থাৎ আমরা পাবো 3 ইন্টু 2 -1, এরপর বসাবো 3 অর্থাৎ 3 ইন্টু 3 -1, এবং সবশেষে বসাবো 4 অর্থাৎ 3 ইন্টু 4 -1। এরপর আর বসাবো না, কারণ আমাদের বলে দেওয়া আছে n লেসার ইকুয়ালস টু 4, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 3 - 1 যা হলো 2, 5, 8 এবং 11, অর্থাৎ এই x সেটটিতে 2, 5, 8 এবং 11 রয়েছে। একই রকমভাবে y সেটটির জন্য দেখো কি বলা আছে, y সেটটিতে সেই সমস্ত x থাকবে যেগুলো 1/n আকারে রয়েছে এবং n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ x সেটটিতে কারা থাকবে, দেখো n স্বাভাবিক সংখ্যা, তাই n এর মান কি কি হতে পারে, n এর মান হতে পারে 1, 2, 3 করে করে চলতেই থাকবে, কারণ স্বাভাবিক সংখ্যা চলতেই থাকে। এবার n এর মান যদি এক এক করে আমরা এখানে বসিয়ে দিই তাহলে x এর মান কি হবে, x এর মান হবে প্রথমে হবে 1/1, কারণ n এর মান প্রথমে 1 বসালাম, তারপর 2 বসালে হয়ে যাবে 1/2, 3 বসালে হয়ে যাবে 1/3, একই রকমভাবে 1/4, এভাবে চলতেই থাকবে। অর্থাৎ এটি হলো এই y সেটটির রস্টার ফর্ম। এবং সবশেষে z সেট রয়েছে, এখানে বলেছে z সেটে সেই সমস্ত xগুলো রয়েছে যারা কিনা পূর্ণ সংখ্যা, অর্থাৎ z সেটে রয়েছে। এই z সেট কিন্তু পূর্ণ সংখ্যা, আর এই z সেট কিন্তু আলাদা। এই দুটি z সেটের মধ্যে কনফিউশন যাতে না হয় আমরা তার জন্যই কিন্তু এখানে স্ক্রিপ্ট z লিখেছি। এবার কোন সমস্ত z অর্থাৎ কোন সমস্ত পূর্ণ সংখ্যাগুলো নেব, যারা -3 থেকে 2 এর মধ্যে আছে, কিন্তু দেখো -3 হবে না, কারণ -3-তে ইকুয়াল নেই কিন্তু 2-তে ইকুয়াল রয়েছে। আর তাই এই z সেটটিতে কোন কোন পূর্ণ সংখ্যা থাকবে, দেখো -3 এর বড় অর্থাৎ -2 থাকবে, -1 থাকবে, 0 থাকবে, 1 থাকবে এবং 2 থাকবে, তার কারণ ইকুয়ালস টু 2 রয়েছে, কিন্তু তারপর আর 3 থাকবে না। অর্থাৎ এই z সেটটির রস্টার ফর্ম হচ্ছে এটি। এবার লক্ষ্য করো এখানে x সেটটিতে 1, 2, 3, 4টি পদ আছে, আবার z সেটটিতে 1, 2, 3, 4, 5টি পদ রয়েছে, অর্থাৎ x ও z সেটে সসীম সংখ্যক পদ রয়েছে, কিন্তু y সেটে 1, 2, 3, 4, 5 চলছে, অর্থাৎ y সেটে কিন্তু অসীম সংখ্যক পদ রয়েছে। ঠিক এই সসীম সংখ্যক পদ এবং অসীম সংখ্যক পদের উপর ভিত্তি করেই আমাদের নেক্সট টপিকে আমরা চলে যাব, যা হলো ডেফিনেশন। এখানে আমরা কিছু সেট থিওরি রিলেটেড ইম্পর্টেন্ট ডেফিনেশন পাবো, যার মধ্যে প্রথমেই রয়েছে ফাইনাইট সেট বা সসীম সেট। মাত্রই আমরা দেখলাম যে x এবং z সেটটিতে সসীম সংখ্যক পদ ছিল, তার কারণ ওই সেটের পদগুলো আমরা গুণে ফেলতে পেরেছিলাম। আর ঠিক সেই কারণেই সসীম সেট কাকে বলা হবে, যে সেটের পদসমূহের সংখ্যা গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব, অর্থাৎ যে সেটের পদসমূহের সংখ্যা সসীম তাকে সসীম সেট বলা হয়। এই সসীম সেটকে আরেকটু ভালোভাবে বুঝে নেওয়ার জন্য আমরা একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। এই প্রশ্নে কতগুলো সেট দেওয়া থাকবে, আমরা খুঁজে বের করব যে তার মধ্যে কোন সেটগুলি সসীম সেট। তো এখানে প্রথমেই রয়েছে এ সেট, যার মধ্যে রয়েছে 1, x, a, থিটা, হাতি। আর এখানে কি কি এলিমেন্ট রয়েছে সেটা ইম্পর্টেন্ট না, আমরা দেখব কতগুলো এলিমেন্ট রয়েছে, 1, 2, 3, 4, 5, অর্থাৎ আমরা গণনা করে ফেলতে পারলাম। এখানে সসীম সংখ্যক পদ রয়েছে, আর তাই অবশ্যই যে এ সেটটি রয়েছে এটা অবশ্যই একটি সসীম সেট হবে। আবার একই রকমভাবে বি সেট নিয়ে নিলাম, এখানে বি সেটে রয়েছে সেই সমস্ত x যা কিনা n স্কোয়ার আকারে রয়েছে, আর n রয়েছে স্বাভাবিক সংখ্যার সেট n এ।
আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট এনে কারা থাকে, 1 2 3 ডট 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 চলতেই থাকে, সেই সমস্ত সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এবার যদি আমরা 1 বসিয়ে দিই এখানে এনের জায়গায়, তাহলে এক্স এর মান হয়ে যাবে 1 স্কোয়ার। এবার 2 বসিয়ে দিলে আমরা এক্স এর মান পেয়ে যাব 2 স্কোয়ার, 3 বসিয়ে দিলে 3 স্কোয়ার। এভাবে আমরা বিভিন্ন পদ পেতেই থাকবো এই বি সেটটার। অর্থাৎ বি সেটের যে পদগুলো সেগুলো অবশ্যই গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব না, তার কারণ এখানে অসীম সংখ্যক পদ রয়েছে। আর তাই বি সেটটিকে অবশ্যই আমরা সসীম সেট বলবো না। এরপর নিয়ে নিচ্ছি সি নম্বর। সি নম্বরে বলেছে সকল যুগ্ম মৌলিক সংখ্যার সেট। মৌলিক সংখ্যা কি সেটা তোমরা জানো, আর তোমরা এটাও জানো যে যুগ্ম মৌলিক সংখ্যা একমাত্র একটি আছে, তা হলো 2। আর তাই সি সেটটির মধ্যে কারা থাকবে? শুধুমাত্র 2 থাকবে, কারণ 2 একমাত্র মৌলিক সংখ্যা যা কিনা যুগ্ম। তাহলে সি সেটটির পদ সংখ্যা কত? পদ সংখ্যা 1। আর তাই এটা গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব, আর তাই এই সি সেটটি অবশ্যই একটি সসীম সেট। এরপর আমরা নিয়ে নিচ্ছি আরেকটি সেট, ডি সেট। এখানে কি রয়েছে? এক্স, যেখানে এক্স বিলংস টু জেড, অর্থাৎ এক্স একটি পূর্ণ সংখ্যা। আর কি ধরনের পূর্ণ সংখ্যা? যেসব পূর্ণ সংখ্যা 4 এবং 5-এর মাঝে আছে। এবার দেখো 4 আর 5-এর মাঝে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? অবশ্যই নেই। এরকম কোনো পূর্ণ সংখ্যা নেই যা 4-এর বড় আবার 5-এর ছোট। তাই এই সেটটিতে কে থাকবে? এই সেটটিতে কেউই থাকবে না, অর্থাৎ এই সেটের কোনো পদ নেই। আর তাই অবশ্যই এই সেটটিতে কতগুলি পদ আছে? শূন্য সংখ্যক পদ আছে, তাই গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব। কোনো সেটে যদি পদ না থাকে তাহলে অবশ্যই কতগুলো পদ আছে? অবশ্যই শূন্য সংখ্যক। আর তাই এক্ষেত্রে আমরা গণনার দ্বারা নির্ণয় করতে পারলাম। আর তাই ডি সেটটিও অবশ্যই সসীম সেট হবে। তার মানে আমরা দেখলাম যে এ, সি এবং ডি এই তিনটি সেট সসীম সেট, কিন্তু বি সেটটি সসীম সেট নয়। বি সেটটি সসীম সেট নয়, তাহলে বি সেটটি কি? এই বি সেটটিকেই আমরা বলবো ইনফাইনাইট সেট বা অসীম সেট। অর্থাৎ অসীম সেটের ডেফিনেশন কি হবে? আমরা লিখব যে সেটের পদসমূহের সংখ্যা গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব নয়, অর্থাৎ সেই পদসমূহ আমরা গণনা করে নির্ণয় করতে পারবো না। অর্থাৎ যে সেটে পদসমূহের সংখ্যা অসীম তাকে আমরা অসীম সেট বলবো। এখানে উদাহরণ হিসাবে লাস্ট অঙ্কে যে বি সেটটা ছিল সেই সেটটাই তোমরা নিয়ে নিতে পারো, কিন্তু আমরা এখানে উদাহরণস্বরূপ দুটো স্ট্যান্ডার্ড অসীম সেট নিচ্ছি, যা হলো এন এবং আর। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, আর হলো বাস্তব সংখ্যার সেট। আমরা জানি এখানে অসংখ্য স্বাভাবিক সংখ্যা রয়েছে এবং অসংখ্য বাস্তব সংখ্যা রয়েছে, তাই অবশ্যই এই দুটি সেটই কিন্তু অসীম সেট। কিন্তু এই এন সেটটির মধ্যে কারা রয়েছে? এন সেটটির মধ্যে রয়েছে 1 2 3 4 ডট ডট ডট, অর্থাৎ এন সেটটির পদ সংখ্যা অসীম হলেও এটাকে আমরা পরপর সাজিয়ে লিখে ফেলতে পারছি। মানে দেখো প্রথমে আমি 1 লিখতে পারলাম, তারপর 2, তারপর 3, তারপর 4, অর্থাৎ আমি সাজিয়ে লিখতে পারছি, কিন্তু এটা কখনোই শেষ হবে না। কিন্তু আর সেটের ক্ষেত্রে তোমরা কি সাজিয়ে লিখতে পারবে? অবশ্যই না। কেউ যদি মনে করে যে না আর সেটের ক্ষেত্রে আমি 1 থেকে শুরু করব, তাহলে সে 1-এর ঠিক পরের বাস্তব সংখ্যাটা কি সেটা আমরা জানি না। তাই আর সেটটিকে সাজিয়ে লেখা সম্ভব না। আমরা শুধু লিখতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে শুরু হয়ে সেই ইনফিনিটি পর্যন্ত সবগুলো মান হলো বাস্তব সংখ্যা। তাই এক্ষেত্রে সেটাকে আমরা সাজাতে পারছি না। অর্থাৎ অসীম সেটের ক্ষেত্রেও আমরা কোনো কোনো অসীম সেটকে সাজাতে পারি, কোনো কোনো অসীম সেটকে সাজাতে পারি না। আর ঠিক এর উপরে ভিত্তি করেই আমরা অসীম সেটকে দুই ভাগে ভাগ করে থাকি। একটি হলো ডেনিউমারেবল সেট বা গণনযোগ্য অসীম সেট, আর দ্বিতীয়টি হলো নন ডেনিউমারেবল সেট বা অগণনযোগ্য বা গণনোত্তর অসীম সেট। এখানে অবশ্যই এন যেহেতু আমরা সাজিয়ে ফেলতে পারছি, তাই এটাকে আমরা বলবো গণনযোগ্য, মানে অন্তত এখানে গণনা করা শুরু তো করা যাবে। কিন্তু আর এর ক্ষেত্রে এটা অগণনযোগ্য বা গণনোত্তর, কারণ এখানে গণনা করা তুমি শুরুই করতে পারবে না। তাহলে ডেনিউমারেবল সেটের ডেফিনেশন হিসাবে আমরা লিখব যে যেসব অসীম সেটকে গণনার জন্য পরপর সাজিয়ে ফেলা যায়। এখানে সাজিয়ে ফেলা যায় বলা হয়েছে, এখানে মোটেও বলা হয়নি যে গণনা করা সম্ভব। যদি গণনা করা সম্ভব হতো তাহলে তো সসীম সেট হতো, কিন্তু এখানে গণনার জন্য যদি সাজিয়ে ফেলা যায় তাহলে সেই ধরনের অসীম সেটকেই আমরা গণনযোগ্য অসীম সেট বলবো। এক্ষেত্রে গণনযোগ্য অসীম সেটের ডেফিনেশন আমরা বলতে পারি এন স্বাভাবিক সংখ্যার সেট, একে সাজিয়ে লেখা যায়। জেডকে সাজিয়ে ফেলা যায়। মূলত সংখ্যার সেট কিউকে সাজিয়ে ফেলা যায়। তাই এই সেটগুলি অবশ্যই ডেনিউমারেবল সেট হবে। আবার একই রকমভাবে নন ডেনিউমারেবল সেট কি হবে? যেসব অসীম সেটকে গণনার জন্য পরপর সাজিয়ে ফেলা যায় না। এখানে সাজিয়ে ফেলা যায়
না, যেগুলোকে সাজিয়ে ফেলা যায় না তাদেরকে আমরা গণনোত্তর অসীম সেট বলবো। অর্থাৎ গণনোত্তর অসীম সেট হলো সেই ধরনের অসীম সেট যেগুলোর গণনা করা তো যাবেই না, এগুলোকে গণনার জন্য সাজানোও যাবে না। আর এর উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি আর বা বাস্তব সংখ্যার সেট, যেটা আমরা মাত্রই দেখলাম, আর নেগেটিভ বা ঋণাত্মক বাস্তব সংখ্যার সেট। এছাড়া তোমরা লিখতে পারো আর পজিটিভ, যেমন ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। এই সবগুলি সেটই গণন অযোগ্য। এরপর আমরা একটি প্রশ্নে কতগুলি অসীম সেট নিয়ে আমরা দেখব যে এই অসীম সেটগুলো গণনযোগ্য অসীম সেট নাকি গণনোত্তর অসীম সেট। প্রথমে নিয়ে নিচ্ছি p ইকুয়ালস টু 1 5 9 13 কমা ডট ডট ডট। এখানে দেখো একটা প্যাটার্ন ফলো হচ্ছে, যেমন 1 এর পরে রয়েছে 5, অর্থাৎ কত বাড়লো, 4 বেড়ে গেল। আবার 5 এর পরে আছে 9, অর্থাৎ আরও 4 বেড়ে গেল। 9 এর পরে আছে 13, আরও 4 বেড়ে গেল। তারপরে 13 এর পরে কি হবে, তাহলে আরও 4 বেড়ে যাবে, অর্থাৎ 13 এর পরে আমরা পাবো 17, 17 এর পরে আরও 4 বেড়ে গিয়ে পাবো 21। আর তাই এটাকে তোমরা কন্টিনিউ করতে পারো, অর্থাৎ এটাকে তোমরা সাজিয়ে ফেলতে পারো, কিন্তু এটার গণনা কখনই শেষ হবে না, কারণ এখানে ডট 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 আছে। আর তাই এটা অসীম সেট তো অবশ্যই, কিন্তু গণনা করার জন্য সাজিয়ে ফেলা যাবে, আর তাই অবশ্যই এটি একটি গণনযোগ্য অসীম সেট। একই রকমভাবে বি নম্বরে আমরা নিয়ে নিচ্ছি কিউ সেট, যার মধ্যে এক্স রয়েছে। এক্স কি, এক্স একটি বাস্তব সংখ্যা এবং 1 লেসার ইকুয়ালস টু এক্স লেস দেন 4। এবার দেখো এক্স 1-এর থেকে শুরু হয়ে 4 অবধি যাবে। এক্স 1 হতে পারে কারণ এখানে ইকুয়ালস টু আছে, কিন্তু 4 হতে পারে না কারণ এখানে ইকুয়ালস টু নেই। এই সেটটা দেখেই অনেকে বলে দেবে যে এই সেটটাতে রয়েছে 1 2 আর 3, কিন্তু এটা ভুল হয়ে যাবে। তার কারণ এখানে এক্স কি, এক্স একটি বাস্তব সংখ্যা, কিন্তু আমরা নিয়ে নিয়েছি একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে সঠিক কি হবে, সঠিক হলো 1 থেকে 4 পর্যন্ত যত বাস্তব সংখ্যা আছে। সাপোজ আমি একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম, এই সংখ্যা রেখা এখানে আছে 1, এখানে আছে 4। এই 1 থেকে শুরু করে 4 অবধি কতগুলো বাস্তব সংখ্যা আছে, এখানে অসংখ্য বাস্তব সংখ্যা আছে, অর্থাৎ অবশ্যই কিউ একটি অসীম সেট। কিন্তু 1 থেকে শুরু করে কি এই বাস্তব সংখ্যাগুলো সাজিয়ে ফেলা যাবে? যেমন আমরা যদি সাজানো শুরু করি, যে প্রথমে 1 লিখব, তার পরের বাস্তব সংখ্যাটা ঠিক কী লিখব, আমরা কেউ জানি না যে 1-এর ঠিক পরের বাস্তব সংখ্যাটা কি। তাই অবশ্যই এটাকে সাজিয়ে ফেলা যাচ্ছে না। আর যেহেতু এটাকে সাজিয়ে ফেলা যাচ্ছে না, তাই এটাকে কি বলবো, তাই এটাকে আমরা বলবো গণনোত্তর অসীম সেট। তাই কিউ সেটটি একটি গণনোত্তর অসীম সেট। এরপর আরেকটি সেট নিয়ে নিচ্ছি আর সেট, যার মধ্যে রয়েছে এক্স, এক্স হচ্ছে 3n, যেখানে n স্বাভাবিক সংখ্যা এবং n লেস দেন ইকুয়ালস টু 33। এবার দেখো n স্বাভাবিক সংখ্যা আবার লেস দেন ইকুয়ালস টু 33, তাহলে n এর মান কি হতে পারে, n এর মান 1 2 3 করে করে হাইয়েস্ট 33 অবধি হতে পারে, তার কারণ n লেসার ইকুয়ালস টু 33। এবার n এর মান যদি এগুলো আমরা এখানে বসাতে থাকি, n এর মান যদি প্রথমে আমি 1 বসাই তাহলে হয়ে যাবে 3 ইন্টু 1, 2 বসালে হয়ে যাবে 3 ইন্টু 2, 3 বসালে হবে 3 ইন্টু 3 করে করে শেষমেশ কি বসাবো, 3 ইন্টু 33। তাই এই সেটটা হয়ে গেল 3 6 9 করে করে 99। এবার প্রশ্নে বলেছে যে এটা অসীম গণনযোগ্য নাকি অসীম গণনোত্তর তা লেখো। এবার দেখো এই সেটটি অবশ্যই শেষ হয়ে গেল, অর্থাৎ এটা গণনা করা সম্ভব। তার কারণ 3 6 9 করে করে তোমরা 99 অবধি খুব ইজিলি গুনে ফেলতে পারো। আর যেহেতু এটা গণনা করা সম্ভব, তাই এটা গণনযোগ্য নয়, এটা অসীম সেটই নয়, অর্থাৎ এটি একটি সসীম সেট, এটা একটি অসীম সেটই নয়। আরেকটি জিনিস লক্ষ্য করো, যেহেতু এটি একটি সসীম সেট ছিল, তাই এই সেটটার মধ্যে কতগুলো পদ আছে সেটা খুব সহজেই আমরা গুনে ফেলতে পারবো। আর সসীম সেটের ক্ষেত্রে কতগুলো পদ আছে সেটাই হচ্ছে সেই সেটটির কার্ডিনাল নাম্বার বা অর্ডার অফ আ সেট, যাকে আমরা বলে থাকি সেই সেটের পদ সংখ্যা। আর এই কার্ডিনাল নাম্বার বা অর্ডার অফ আ সেট কী জিনিস, যেমন ধরো আমি একটা সেট নিলাম এ এবং আরেকটি সেট নিলাম বি। এবার এ সেটটিতে কয়টা পদ আছে, 1 2 3 4 5, 5টা পদ আছে, তাহলে এ সেটের পদ সংখ্যা হয়ে যাবে 5। আবার বি সেটটিতে কতগুলো পদ রয়েছে, 2 4 6 8 10 করে করে 100 অবধি। এখানে যেহেতু সব যুগ্ম সংখ্যাগুলি আছে, তাহলে অবশ্যই 50টি যুগ্ম সংখ্যা আছে এখানে, আর তাই বি সেটের পদ সংখ্যা হয়ে যাবে 50। তাই এভাবে সসীম সেটগুলোর ক্ষেত্রে অবশ্যই আমরা গুনে ফেলতে পারি কতগুলো পদ আছে, আর সেই কতগুলো পদ আছে সেই সংখ্যাকে আমরা বলবো পদ সংখ্যা বা কার্ডিনাল নাম্বার। অর্থাৎ একটি সসীম সেটে যত সংখ্যক পদ থাকে
সেই সংখ্যাকে ওই সেটটির পদ সংখ্যা বলা হয়। একে কার্ডিনাল নাম্বার, অর্ডার অফ এ সেট বা কার্ডিনালিটি অফ এ সেট বলা হয়ে থাকে। এই যে কার্ডিনালিটি বা পদ সংখ্যা, তাকে আমরা এন অফ এ বা ও ব্র্যাকেটে এ বা একটা মডের ভেতরে এ, এই তিনভাবে প্রকাশ করে থাকি। বাট সাধারণত আমরা এখানে এন অফ এ এই সিম্বলটাই ব্যবহার করব। অর্থাৎ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এই যে এ সেটটা আমরা নিয়েছিলাম, এর জন্য এন অফ এ হবে 5। আবার যে বি সেটটা নিয়েছিলাম, এর জন্য আমরা লিখতে পারি যে অর্ডার অফ বি হবে কত, 50। এবার আরেকটি সেট এম নিয়ে তার পদ সংখ্যা নির্ণয় করার চেষ্টা করব। দেখো এম সেটটি কি বলেছে। এম সেটটি বলেছে যে বর্তমানে পৃথিবীতে অবস্থিত সেই সব মানুষের সেট যাদের উচ্চতা 20 ফুট বা তার বেশি। এবার দেখো 20 ফুট বা তার বেশি কোনো মানুষ তো অবশ্যই বর্তমান পৃথিবীতে নেই, এটা তোমরাও জানো। তাহলে অবশ্যই এটা তো একটা সেট, তার কারণ এখানে সুনির্দিষ্টভাবে বলা আছে যে 20 ফুট বা তার বেশি উচ্চতা হলে তবেই এই সেটে থাকবে, না হলে থাকবে না। কিন্তু এই সেটটিতে আদৌ কি কোনো মানুষ আছে? অবশ্যই নেই। তার মানে এটা একটা এমন সেট যার মধ্যে কোনো পদই নেই। আবার একই রকমভাবে ধরো আমি একটা এন নিয়ে নিলাম। এনের মধ্যে কি আছে? এনের মধ্যে আছে সেই সমস্ত এক্স যারা কিনা স্বাভাবিক সংখ্যা এবং 7 আর 8-এর মাঝখানে আছে। 7 আর 8-এর মাঝখানে তো কোনো স্বাভাবিক সংখ্যা নেই, অর্থাৎ এইরকম কোনো এক্স আমরা খুঁজে পাবো না যারা স্বাভাবিক সংখ্যা আবার 7 এবং 8-এর মাঝখানে। আর তাই এন অবশ্যই একটি সেট, কিন্তু এন সেটেও কোনো এলিমেন্ট নেই। আর ঠিক এই ধরনের সেটগুলোকেই, যাদের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না, তাদেরকে আমরা বলে থাকি নাল সেট বা এমটি সেট বা ভয়েড সেট, যাকে বাংলায় আমরা বলি শূন্য সেট। আর তাই শূন্য সেটের ডেফিনেশন হিসাবে আমরা লিখতে পারি যে যদি কোনো সেটের পদ সংখ্যা শূন্য হয়, অর্থাৎ আমি এম এর পদ সংখ্যা বের করেছিলাম, এর মধ্যে কোনো পদই ছিল না, অর্থাৎ এন এর পদ সংখ্যা এন অফ এম কি ছিল? শূন্য ছিল। আবার এন এর পদ সংখ্যা বের করেছিলাম এন অফ এন, তা কি ছিল? সেটাও শূন্য ছিল। যদি পদ সংখ্যা শূন্য হয়, অর্থাৎ সেটটিতে কোনো পদ না থাকে, তবে তাকে শূন্য সেট বলা হয়। এবার শূন্য সেটকে আমরা কিভাবে সূচিত করব? শূন্য সেটকে আমরা সাধারণত ফাই লিখে বা একটা পেয়ার অফ কার্লি ব্র্যাকেট দিয়ে, যার ভেতরে কিচ্ছু রাখবো না, এরকম ফাঁকা একটা কার্লি ব্র্যাকেট লিখে আমরা শূন্য সেটকে সূচিত করি, যে এটা একটা সেট যার মধ্যে দেখো কিছু নেই, এটা ফাঁকা। আর তাই উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি যে এই যে এম সেটটি রয়েছে, এই এম সেটটি একটি শূন্য সেট, আর এই যে এন সেটটি এটাও একটি শূন্য সেট। অর্থাৎ আমরা শিখলাম যে কোনো সেট যদি এই রকম হয় যে সেটটিতে কোনো পদই নেই, তাহলে তাকে আমরা বলবো শূন্য সেট। এরপর আরেকটি উদাহরণ নিয়ে নিচ্ছি আমরা আর। এই আর সেটটিতে কি রয়েছে? আর সেটটিতে রয়েছে সমস্ত যুগ্ম মৌলিক সংখ্যার সেট। এই সেটটি আমরা একটু আগেই পেয়েছিলাম। এই সেটটিতে যুগ্ম মৌলিক সংখ্যা থাকবে। আমরা জানি যুগ্ম মৌলিক সংখ্যা একটাই আছে, তা হলো 2। আর তাই এই সেটটিতে কে থাকবে? এই সেটটিতে শুধু 2 থাকবে। আবার একই রকমভাবে আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি এস। এসে কি আছে? সেই সমস্ত এক্স যারা জেড নেগেটিভ, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে আমরা জানি এক্স এর মান হয় +-1। কিন্তু এখানে তো +1 হবে না, তার কারণ এক্স একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে দিয়েছে। তাহলে এক্স এর মান কি হবে? শুধু -1 হবে। আর তাই এই সেটটিতে কে থাকবে? শুধু -1 থাকবে। আর তাই আমরা দেখলাম যে আর এবং এস এই সেট দুটি অবশ্যই শূন্য সেট তো নয়, তার কারণ এই সেট দুটিতে পদ রয়েছে। কিন্তু কয়টা পদ রয়েছে? এই সেট দুটিতে একটি করে পদ রয়েছে। আর ঠিক এই ধরনের সেটকে আমরা বলবো সিঙ্গলটন সেট বা একপদী সেট। অর্থাৎ এর সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি যে যদি কোনো সেটে একটি মাত্র পদ থাকে, যেমন এই দুটি সেটে ছিল একটি করে পদ, তবে সেই সেটকে আমরা বলবো একপদী সেট বা সিঙ্গলটন সেট। আর তাই উদাহরণ হিসাবে আমরা এই দুটি সেটকেই বলতে পারি যে আর এবং এস এই দুটি সেটই হলো একপদী সেট বা সিঙ্গলটন সেট। অর্থাৎ আমরা শিখলাম যে কোনো সেটে যদি একটিও পদ না থাকে, তবে তাকে আমরা বলবো শূন্য সেট। আর কোনো সেটে যদি একটি মাত্র পদ থাকে, তাকে আমরা বলবো একপদী সেট। এরপর আমরা শিখব ইকুইভ্যালেন্ট সেটস বা সমতুল্য সেট। দেখো দুটি সেট এ ও বি সমতুল্য সেট হবে যদি এন অফ এ ইকুয়ালস টু এন অফ বি হয়। অর্থাৎ যদি দুটি সেটের পদ সংখ্যা সমান হয়, তাহলে সেগুলো হবে সমতুল্য সেট। যেমন ধরো আমি এ একটি সেট নিয়ে নিচ্ছি 1 2 3, আর বি এই সেটটিকে নিয়ে নিলাম। এবার বি সেটটিতে কি রয়েছে? বি সেটটিতে রয়েছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে সেটা -4-এর থেকে বড়।
এবার আমরা জানি -4 থেকে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা? -3, -2 এবং -1। তাই দেখো এ সেটটিতে কয়টা পদ ছিল? এ সেটটিতে 3টা পদ ছিল, তাই আমরা লিখতে পারি n অফ a ইকুয়ালস টু 3। আবার বি সেটটিতে কটা পদ রয়েছে? বি সেটটিতেও 3টি পদ রয়েছে, তাই অবশ্যই n অফ b ইকুয়ালস টু 3। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে n অফ a ইকুয়ালস টু n অফ b হলো। তাই অবশ্যই আমরা বলতে পারি যেহেতু এ আর বি সেটের কার্ডিনালিটি সমান হলো, তাই এ আর বি সেট অবশ্যই এখানে সমতুল্য সেট। এবার আরও দুটো সেট এ এবং বি নিয়ে নিচ্ছি। দেখো এ সেটটিতে কারা রয়েছে? 7, 3, 5 আর 1। আর বি সেটটিতে রয়েছে এক্স, যেখানে এক্স ধনাত্মক অযুগ্ম সংখ্যা এবং এক্স লেস দেন 9, অর্থাৎ 9-এর ছোট ধনাত্মক অযুগ্ম সংখ্যা। এবার দেখো 9-এর ছোট ধনাত্মক অযুগ্ম সংখ্যা কারা রয়েছে? আমরা জানি 1, এবার 2 হবে না 3 হবে কারণ অযুগ্ম বলেছে, 5, 7, 9 হবে না কারণ এটা বলেছে লেস দেন 9, তাই এই কটা হবে। এবার দেখো এ সেটটিতে কয়টা পদ রয়েছে? 1, 2, 3, 4। বি সেটটিতেও 4টি পদ রয়েছে, আর তাই এখানেও এ আর বি কি হবে? সমতুল্য সেট হবে, কারণ এদের পদ সংখ্যা সমান। তবে এখানে শুধু পদ সংখ্যা সমান নয়, এই যে পদগুলো, যে 4টা পদ আছে এখানে, সেই 4টি পদই এখানে আছে। যেমন ধরো 1, 1, 3, 3, 5, 5, 7, 7। তাই এখানে সমতুল্য তো বটেই, কিন্তু এ সেটের সবগুলি পদ এবং বি সেটের সবগুলি পদ এখানে অভিন্ন। আর এই ধরনের সেটকে আমরা বলে থাকি ইকুয়াল সেটস বা সমান সেট বা অভিন্ন সেট। অর্থাৎ অভিন্ন সেটের ডেফিনেশন হবে যে দুটি সেট এ এবং বি অভিন্ন সেট হবে বা সমান সেট হবে যদি প্রথমে তাদের কার্ডিনালিটি সমান হয়, অর্থাৎ এটা তো মাস্ট, এটা হতেই হবে যে দুটির পদ সংখ্যা সমান। এবং শুধু পদ সংখ্যা সমান হলেই হবে না, এ ও বি সেটের পদগুলি অভিন্ন হতে হবে, যেমন এখানে ছিল। এখানে অর্ডার আলাদা হতেই পারে, যেমন এখানে 7, 3, 5, 1 আছে, এখানে 1, 3, 5, 7 আছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই পদগুলো অবশ্যই সেম থাকতে হবে, অর্থাৎ এ সেটে যা পদ আছে বি সেটেও ঠিক সেই পদগুলি থাকতে হবে। অর্থাৎ আমরা দেখলাম যে দুটি সেটের যদি পদ সংখ্যা সমান হয় তাহলে তাকে সমতুল্য সেট বলে, আর পদ সংখ্যা সমান হওয়ার পাশাপাশি যদি পদগুলিও সমান হয় তাহলে তাকে ইকুয়াল সেট বা অভিন্ন সেট বলে। এবার যেহেতু ইকুয়াল সেটের ক্ষেত্রে পদ সংখ্যা সমান হবেই, তাই আমরা বলতেই পারি যে দুটি সেট যদি ইকুয়াল সেট হয় বা সমান সেট হয় তাহলে তারা অবশ্যই সমতুল্য সেট হবে। তার কারণ সমান সেট হলে যেহেতু কার্ডিনালিটি সমান হচ্ছে, আর কার্ডিনালিটি সমান হলে তো ভাই সমতুল্য সেট হয়েই যাবে, তাই সমান সেট অবশ্যই সমতুল্য সেট। এরপর রয়েছে আমরা এখনো পর্যন্ত যতগুলো ডেফিনেশন পেলাম তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ডেফিনেশন, যা হলো সাবসেট বা উপসেট। যেমন ধরো আমরা একটি সেট নিয়ে নিলাম বি, যার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10টা পদ আছে। যেমন ধরো বি সেটটা দেখতে এরকম, এই গোলের মধ্যে আমি বি সেটটা আঁকলাম, যার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই সবগুলো পদ এখানে লিখে দিলাম। এবার ধরো এই বি সেট থেকে কতগুলো পদ নিয়ে আমি আরেকটা সেট বানাবো, মানে বি সেট তো আছেই, এবার বি সেটের মধ্যে থেকে কয়েকটা পদ নিয়ে নিচ্ছি। যেমন ধরো আমি 2 নিয়ে নিচ্ছি, 5 নিয়ে নিচ্ছি আর 8 নিয়ে নিচ্ছি। এই 3টি পদ আমি নিয়ে একটি আলাদা সেট বানাচ্ছি, যাকে আমি নাম দিয়ে দিচ্ছি এ সেট। আর তাই এ সেটটা দেখো কোথায় আছে? এ সেটটাতে 2, 5 এবং 8 আছে। এই যে সেটটা, এটার আমি নাম দিলাম এ সেট। এখানে এ সেটের পদগুলো স্পষ্টতই আমরা বি সেট থেকেই নিয়েছি, আর তাই আমরা বলতেই পারি যে এখানে এ সেটের প্রত্যেকটি পদই আসলে বি সেটের পদ। আর ঠিক সেই কারণেই আমরা এ সেটটিকে বলে থাকি বি সেটের উপসেট বা সাবসেট। তার কারণ আমরা বি সেটের একটা টুকরো নিয়ে এ সেট তৈরি করেছি। এ সেট হচ্ছে টুকরো আর বি সেট হচ্ছে সেই বড় জিনিসটা। এই ডায়াগ্রাম থেকেই বুঝতে পারছো বি সেট হচ্ছে এই গোটা জিনিসটা হচ্ছে বি সেট, আর বি সেটেরই একটা টুকরো হচ্ছে এটা আমাদের এ সেট। তাহলে এ সেট হচ্ছে বি সেটের একটি টুকরো, এটাকেই ম্যাথামেটিক্যালি আমরা বলবো যে এ সেট হচ্ছে বি সেটের একটি সাবসেট বা উপসেট। তাহলে সাবসেট বা উপসেটের ডেফিনেশন হিসেবে আমরা লিখতে পারি যে একটি সেট এ কে অপর একটি সেট বি এর উপসেট বলা হবে যদি এ সেটের প্রত্যেকটি পদ, এই দেখো এই ছোট সেটটির প্রত্যেকটি পদ বি সেটেরও একটি পদ হয়। অবশ্যই এখানে স্যাটিসফাই করলো, তার কারণ এ সেটের প্রত্যেকটি পদ দেখো বি সেটেরও একটি পদ, কারণ বি সেট থেকে নিয়েই তো আমরা এটা বানিয়েছি। তাহলে অবশ্যই এ সেটকে বি সেটের সাবসেট কখন বলবে? যখন এ সেটের প্রত্যেকটি পদ
বি সেটেরও একটি পদ হয়। আর এক্ষেত্রে সিম্বলিক্যালি আমরা কি লিখব, হয় এভাবে লিখব, না হলে আমরা এইভাবে লিখব। এই দুক্ষেত্রেই আমরা এটাকে বলবো যে এ সাবসেট অফ বি। অর্থাৎ উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে বি ইকুয়ালস টু দিস এবং এ ইকুয়ালস টু দিস হলে এ সাবসেট অফ বি। হয় আমরা এভাবে লিখব, না হলে এইভাবে লিখব, দুটোরই মিনিং সেম, এ সাবসেট অফ বি। এবার দেখো এ সেট আর বি সেট যদি এতটাই ভদ্র হয়, ভদ্র বলতে আমি বলতে চাচ্ছি এ সেট আর বি সেট যদি এত ছোট ছোট সেট হয়, অর্থাৎ সসীম সেট হয়, তাহলে তো খুব সহজেই চেক করতে পারবে যে 2 রয়েছে, 5 রয়েছে, 8 রয়েছে, তার মানে উপসেট। কিন্তু এ এবং বি সেট এগুলি যদি অসীম সেট হয়, সেক্ষেত্রে এ সেটে অসংখ্য পদ থাকবে, আর সেক্ষেত্রে এটা কখনোই সম্ভব হবে না যে এই অসংখ্য পদের সবগুলিকে একটি 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 করে আমরা চেক করব। তাই এ এবং বি অসীম সেট হলে সেক্ষেত্রে কিভাবে সাবসেট করতে হয় সেটা আমরা এবার দেখে নেব। এবার রেজাল্ট নাম্বার 2তে আমরা শিখব যে এ ও বি যদি দুটি অসীম সেট হয়, তাহলে এ সাবসেট অফ বি কিভাবে আমরা প্রমাণ করব। যেমন ধরো এ একটা সেট রয়েছে এখানে, আর বি হচ্ছে এই সেটটা। তাহলে ডায়াগ্রাম থেকে অবশ্যই বোঝা যাচ্ছে যে এ সেটটা কি হচ্ছে, এ সেটটা বি সেটের সাবসেট হচ্ছে। কিন্তু এ সেটে এখানে অসংখ্য পদ রয়েছে, সবগুলো পদের জন্য তো দেখানো সম্ভব না। তাই আমরা কি করব, এ সেট থেকে আরবিট্রারিভাবে একটা পদ আমরা এক্স ধরে নেব র্যান্ডমলি, আর এই এক্স পদটি আমরা দেখাবো যে বি সেটেও আছে। তাহলে কি করব, আমরা প্রথমে আমরা ধরে নেব যে এক্স একটি পদ আছে এ সেটে, অর্থাৎ এ সেটের থেকে একটি পদ নিয়ে নেব এক্স, আর তারপর দেখাবো যে এই যে এক্স পদটি আমরা ধরেছিলাম সেটা বি সেটেও আছে। এক্স বিলংস টু এ ধরতে হবে, এক্স বিলংস টু বি দেখাতে হবে। এটা কিভাবে কাজ করে, যেমন ধরো তুমি যেহেতু এক্স ধরেছো এ সেট থেকে আর দেখিয়েছো বি সেটে আছে, তার মানে এটা ইমপ্লাই করবে যে এ সেটের যে কোনো পদই বি সেটে আছে। তার কারণ এক্স তো আমরা র্যান্ডমলি চুজ করেছি, আমরা তো বাছাই করিনি। তাই এক্স এ সেটের যে কোনো পদ হতে পারতো, আর তাই এ সেটের যে কোনো পদই বি সেটের একটি পদ। আর তাই এই স্টেপ দুটো যদি তোমরা মেনে চলো, তাহলে তোমরা যে কোনো সেটকে অপর একটি সেটের সাবসেট প্রমাণ করতে পারবে। এবার এই উপসেট বা সাবসেটের ধারণাটিকে আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য আমরা কয়েকটা অঙ্ক করে নেব। যেমন দেখো এখানে নিচের সেট দুটির মধ্যে কোনটি কার উপসেট তা লিখতে বলা হয়েছে। প্রথমে নিয়ে নিচ্ছি এ সেট এবং বি সেট। দেখো প্রথমেই তো দেখো এ সেটে 4টা পদ আছে, বি সেটে 3টা পদ আছে। তো অবশ্যই এ কোনোদিনও বি এর সাবসেট হতেই পারে না, কারণ এ বড়। তো হতে কি পারে, বি এ এর সাবসেট হতে পারে, সেটাই আমরা চেক করে দেখব। এবার বি এ এর সাবসেট হতে হলে সংজ্ঞা অনুযায়ী বি সেটের সবগুলো পদই এ সেটের পদ হতে হবে। তাই আমরা একটা একটা করে চেক করে দেখছি। এবার দেখো বি সেটে রয়েছে 12, 12 কি এ সেটে রয়েছে? হ্যাঁ আছে। 7, 7ও আছে। 9, 9ও আছে। তাই বি সেটের সবগুলি পদই এ সেটে আছে, তাই অবশ্যই আমরা লিখতে পারি যে বি সাবসেট অফ এ। একই রকমভাবে আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। কোশ্চেন নাম্বার বিতে আছে এক্স সেটে সে সমস্ত এক্স যারা স্বাভাবিক সংখ্যা এবং 3 আর 7-এর মাঝখানে আছে। তাহলে এক্স সেটে কারা কারা আছে? দেখো 3 থাকবে না, কারণ এখানে ইকুয়ালস টু নেই, 7ও থাকবে না। তাই কারা থাকবে? 4, 5 এবং 6। আর এখানে রয়েছে ওয়াই সেটে 3, 4, 5 আর 6। এখানে 4টা আছে, এখানে 3টা আছে। তাই বড়টা তো কখনো সাবসেট হতেই পারে না। তাই ছোটটা আমরা চেক করব সাবসেট কিনা। তাই ছোটটার একটা একটা করে পদ নেব। 4 আছে, 5 আছে, 6 আছে। আর যেহেতু সবগুলি পদই ওয়াই সেটে আছে, তাই আমরা বলতেই পারি যে এক্স সাবসেট অফ ওয়াই। এরপর সি নম্বর, এখানে পি এ রয়েছে 1, 2, 3, 4, 5 আর কিউতে রয়েছে 2, 3, 4, 5, 6। দুক্ষেত্রেই 5টি করে পদ রয়েছে, তাই আমরা দুটোকেই চেক করে দেখব। দেখো পি সেটে 1 রয়েছে, কিউ সেটে কি 1 রয়েছে? কিউ সেটে 1 নেই। তাই অবশ্যই পি সাবসেট অফ কিউ তো ভাই হবে না, কারণ পি সেটের একটি পদ 1 কিন্তু কিউ সেটে নেই। এবার আমরা দেখব যে কিউ সাবসেট অফ পি হচ্ছে কিনা, কিউ সাবসেট অফ পি হচ্ছে কিনা। দেখো কিউ সেটের একটি পদ 2 পি সেটে রয়েছে, 3 রয়েছে, 4 আছে, 5 আছে, কিন্তু 6 এখানে নেই। তার মানে কিউ সেটেও একটি পদ আমরা পেলাম যা কিনা পি সেটে নেই, আর তাই কিউ সাবসেট অফ পিও হবে না। তাহলে এখানে না তো পি সাবসেট অফ কিউ আর নাই কিউ সাবসেট অফ পি, কোনোটিই নয়।
এরপর ডি নম্বরে আমরা নিয়ে নিচ্ছি আর, যেখানে এক্স রয়েছে, এক্স হচ্ছে 3n, যেখানে n স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আরে কি আছে, আরে আছে 3(1), 3(2), 3(3), ডট ডট ডট, এগুলো চলতেই থাকবে। আর এস হচ্ছে n, অর্থাৎ এর মধ্যে সব স্বাভাবিক সংখ্যা রয়েছে। এবার দেখো আর সেটটিকে একটু ভালো করে লিখলে আমরা পাবো 3, 9, 27, অর্থাৎ এখানে আমরা সব 3-এর পাওয়ারগুলো পাচ্ছি, যেগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এই যে 3 আছে, এই 3 অবশ্যই এখানে আছে। এই যে 9 আছে, এই 9টা অবশ্যই এখানে কোথাও না কোথাও আছে। এই যে 27 আছে, এটাও এখানে কোথাও না কোথাও আছে অবশ্যই। কেন? কারণ এখানে তো ভাই সব স্বাভাবিক সংখ্যাই আছে। তাই আমরা বলতেই পারি যে আর সেটের সবগুলি পদই কিন্তু এই এস সেটে রয়েছে, আর তাই এক্ষেত্রে আর সাবসেট অফ এস। এরপর নেক্সট ই নম্বর, এখানে এ রয়েছে 1, 2, 3, আর বি সেটে রয়েছে এক্স, যেখানে এক্স বিলংস টু জেড প্লাস, অর্থাৎ এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এক্স লেস দেন 4, 4-এর ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1, 2, 3। এবার দেখো এখানেও 1, 2, 3, এখানেও 1, 2, 3। এবার দেখো এ সেটের সবগুলি পদ তার মানে বি সেটে আছে, কারণ সেম তো, এ সেটের সবগুলি পদ বি সেটে আছে, তাই আমরা লিখতেই পারি এ সাবসেট অফ বি। আবার একই রকমভাবে বি সেটের সবগুলি পদও তো এ সেটে আছে, কারণ সেম সেট, তাহলে আমরা লিখতে পারি বি সাবসেট অফ এ। তাই এই দুটি সেটের মধ্যে উভয়ই উভয়ের উপসেট। লাস্ট আমরা আর দুটো সেট নিয়ে নিচ্ছি। সি রয়েছে এক্স, যেখানে এক্স বিলংস টু আর এবং এক্স স্কোয়ার লেস দেন 0, আর ডি রয়েছে এ কমা বি। এবার দেখো সি সেটটিতে কারা রয়েছে, সেই সমস্ত বাস্তব সংখ্যা রয়েছে যাদের বর্গ কিনা লেস দেন 0, অর্থাৎ বর্গ ঋণাত্মক। আমরা জানি পৃথিবীতে এমন কোনো বাস্তব সংখ্যা নেই যার বর্গ ঋণাত্মক, আর তাই এই সি সেটটিতে কোনো পদই থাকবে না। আর তাই সি সেটটি কি, সি সেটটি আমরা মাত্রই শিখলাম, সি সেটটি হলো ফাই বা শূন্য সেট। এবার দেখো ডি সেটটিতে দুটো পদ রয়েছে, সি সেটে একটিও পদ নেই, তাহলে অবশ্যই ডি তো সাবসেট হবে না। তাহলে আমরা জাস্ট চেক করবো যে সি কি ডি এর সাবসেট হবে কি না। এবার দেখো সাবসেট কখন হয় না, একটা সেট এ আছে আমাদের কাছে, একটা সেট বি আছে, এখানে এ বি এর সাবসেট নয়। কেন? কারণ এ এর কিছু এলিমেন্ট আছে অবশ্যই, এই যে একটি এলিমেন্ট আমরা পাচ্ছি যা কিনা বি সেটে নেই। অর্থাৎ এ সেটে যদি একটাও এলিমেন্ট এমন থাকে যারা বি সেটে নেই, তবেই এ কি হবে, বি এর সাবসেট হবে না, কারণ সেটা বি এর বাইরে আছে। কিন্তু ফাই এর মধ্যে কি এমন কোনো এলিমেন্ট আছে যেটা ডি সেটে নেই? অবশ্যই না, কারণ ফাই সেটে তো কোনো এলিমেন্টই নেই, আর তাই আমরা বলতে পারি না যে ফাই ডি এর সাবসেট নয়। তাহলে অবশ্যই ফাই কি হবে, ডি এর সাবসেট হবে, তাই সি সাবসেট অফ ডি। এখানে ডি এর বদলে তুমি যদি অন্য যে কোনো সেট এ বি সি ডি যা খুশি নাও, সেটা অবশ্যই ফাই এর সাবসেট হবে। আর তাই এখান থেকে আমরা একটা রেজাল্ট অবশ্যই পেয়ে যাচ্ছি যে এই যে শূন্য সেট ফাই, সেটা কিন্তু যে কোনো সেটের উপসেট হবে, তার কারণ ফাই সেটের মধ্যে কিছুই নেই। তাই আমরা রেজাল্ট হিসাবে এবার লিখতে পারি যে শূন্য সেট যে কোনো সেটের উপসেট, অর্থাৎ যে কোনো সেট এ এর জন্য আমরা বলতে পারি যে ফাই সাবসেট অফ এ। আর যেহেতু ফাই যে কোনো সেট এ এরই উপসেট হয়, তাই ফাইকে আমরা এ সেটটির ট্রিভিয়াল সাবসেট বলি। আবার একই রকমভাবে আমরা আগের এক্সাম্পলটিতে দেখলাম যে একটি সেট তার নিজেরই সাবসেট হয়ে গেছিল, যেখানে আমরা দুটো সেট পেয়েছিলাম 1, 2, 3 আর 1, 2, 3। তাহলে আমরা রেজাল্ট নাম্বার 4-এ লিখতে পারি যে কোনো সেট তার নিজেরই উপসেট, অর্থাৎ যে কোনো সেট এ এর জন্য এ সাবসেট অফ এ লিখতে পারি আমরা। আর এই যে এ সাবসেট অফ এ লিখলাম আমরা, এই যে এই এ কে আমরা এ সেটের সাবসেট তো অবশ্যই বলবো, কিন্তু সেটা ইমপ্রপার সাবসেট বা অপ্রকৃত সাবসেট, যাকে আমরা বলবো যে যথার্থ নয় এমন একটি উপসেট। অর্থাৎ আমরা কি শিখলাম, যে কোনো সেট এ এর জন্য ফাই তার সাবসেট হবে, এবং যে কোনো সেট এ এর জন্য সে নিজেই তার সাবসেট হবে। আর এই ফাইকে আমরা বলবো ট্রিভিয়াল সাবসেট, আর এ কে বলবো আমরা ইমপ্রপার সাবসেট। এরপর আমরা আরেকটি প্রশ্নে একটি সেট এ নিয়ে নিচ্ছি, যার মধ্যে 1, 2, 3 আছে, আর সেই সেটের সমস্ত উপসেটগুলি আমরা এখানে লিখব। অর্থাৎ এই এ সেটের কতগুলো উপসেট হতে পারে সেটা আমরা লিখব। এবার উপসেট কি করে তৈরি করব, আমরা এই এ সেটের পদগুলি নিয়েই তৈরি করব। আবার আমরা মাত্রই শিখলাম যে কোনো সেটের একটি ট্রিভিয়াল সাবসেট হয় ফাই, আরেকটা ইমপ্রপার সাবসেট হয়
এ। এই ফাই হচ্ছে সব থেকে ছোট সাবসেট আর এ হলো অবশ্যই সব থেকে বড় সাবসেট। তাই সাবসেটগুলো যদি বানাতে হয় সব থেকে ছোট সাবসেট আমি লিখলাম ফাই, আর সব থেকে বড় সাবসেট কি হবে সেটা হবে এ নিজেই, অর্থাৎ সেট 1 2 3 সে নিজেই হবে নিজের সাবসেট। এটা ট্রিভিয়াল সাবসেট, এটা ইমপ্রপার সাবসেট। এবার বাকি সাবসেটগুলো কিভাবে তৈরি করব? দেখো এ সেটে 3টি পদ আছে। এবার প্রথমে আমি একটি একটি করে নেব। যেমন প্রথমে শুধু 1 নিয়ে যদি আমরা একটা সাবসেট তৈরি করি তাহলে সেটা হয়ে যাবে 1 আর দুদিকে দুটো ব্র্যাকেট, তাহলে এটা একটা সেট হয়ে গেল যার মধ্যে 1 আছে। আর এই 1 কোথার থেকে নেওয়া হয়েছে? অবশ্যই এ থেকে, তাই এটা এ এর সাবসেট। একই রকমভাবে 2 নিয়ে একটা তৈরি করতে পারি, 3 নিয়ে একটা তৈরি করতে পারি। তাই একটি একটি করে পদ নিয়ে আমরা এই 3টি উপসেট তৈরি করতে পারলাম। এবার দুটো করে পদ নেব আমরা। দুটো করে পদ নিলে আমি ধরো 1 আর 2 নিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাব 1, 2। আবার ধরো 2 আর 3 নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি পেয়ে যাব 2, 3। আবার ধরো 1 আর 3 নিচ্ছি, তবে সেক্ষেত্রে আমি পেয়ে যাব 1, 3। এবার 3টিই যদি নিই তাহলে তো গোটা সেটটা পেয়ে যাব, সেটা তো আমি আগেই লিখে নিয়েছি। তাহলে আমরা কতগুলো সেট পেলাম? 5 সিঙ্গলটন 1 সিঙ্গলটন 2 সিঙ্গলটন 3, সেট অফ 1, 2 2, 3 1, 3, আর গোটা সেট অর্থাৎ 1, 2, 3। এগুলোকে যদি আমরা ছোটোর থেকে বড় অবধি সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো 5 সিঙ্গলটন 1 সিঙ্গলটন 2 সিঙ্গলটন 3, দুটো দুটো করে 3টে সেট, আবার সব থেকে বড় সেটটা। আর এর মধ্যে আমরা দেখেইছি যে ফাইকে আমরা কি বলতে পারি? ফাইকে আমরা বলতে পারি ট্রিভিয়াল সাবসেট। আর এই যে এ সেটটা, একে আমরা বলি ইমপ্রপার সাবসেট। এবার দেখো এ সেটটা যদি ইমপ্রপার হয় তার মানে কি? এ সেট বাদ দিয়ে বাকিগুলো কি? এই বাকি যে সেটগুলো আছে এগুলো অবশ্যই প্রপার সাবসেট বা যথার্থ উপসেট। তাহলে আমরা 3 ধরনের উপসেট মনে রাখবো। ফাই হলো ট্রিভিয়াল সাবসেট, এই যে বড় সেটটা অর্থাৎ এ নিজেই হলো নিজের ইমপ্রপার সাবসেট, আর এ বাদ দিয়ে যে বাকিগুলো ফাই সমেত বাকিগুলো সেগুলো হচ্ছে প্রপার সাবসেট বা যথার্থ উপসেট। অর্থাৎ যথার্থ উপসেট বা প্রপার সাবসেটের ডেফিনেশন হিসাবে কি লিখতে পারি আমরা? যথার্থ উপসেট অবশ্যই একটি উপসেট, কিন্তু সেটা সেই সেটের সমান হবে না। আর তাই প্রপার সাবসেট বা যথার্থ উপসেটের সংজ্ঞা হিসাবে আমরা লিখব যে একটি সেট এ কে অপর একটি সেট বি এর যথার্থ উপসেট বলা হবে যদি এ সাবসেট অফ বি হয়, অর্থাৎ সাবসেট তো হতেই হবে, কিন্তু এ নট ইকুয়ালস টু বি হয়। অর্থাৎ এ বি এর সাবসেট হবে কিন্তু ইকুয়াল হবে না, অর্থাৎ বি এর থেকে ছোট হবে। সেক্ষেত্রে আমরা একে যথার্থ উপসেট বলবো। আর এই ক্ষেত্রে আমরা এ সাবসেট অফ বি এই চিহ্নটা ব্যবহার করি, আর এই চিহ্নটাকে আমরা পড়ব এ প্রপার সাবসেট অফ বি বা এ বি এর যথার্থ উপসেট। অর্থাৎ সাবসেট হিসাবে আমরা এই চিহ্নটা ব্যবহার করব, আর যথার্থ সাবসেট বা প্রপার সাবসেট হিসাবে এই চিহ্নটা ব্যবহার করব। এবার দেখো এ যদি বি এর যথার্থ উপসেট বা প্রপার সাবসেট হয় তাহলে অধিসেট বা সুপারসেট কি জিনিস? আমরা বি কে বলবো এ এর অধিসেট বা সুপারসেট। অর্থাৎ এ যদি বি এর যথার্থ উপসেট হয় তাহলে বি হবে এর অধিসেট বা সুপারসেট। তাহলে অধিসেটের সংজ্ঞা হিসাবে আমরা লিখব যে যদি একটি সেট এ অপর একটি সেট বি এর যথার্থ উপসেট হয় তবে বি সেটটিকে এ সেটটির অধিসেট বলা হয়। অর্থাৎ এ সেটটি যদি বি সেটের যথার্থ উপসেট হয় তাহলে বি সেটটি এ সেটের অধিসেট হবে। অর্থাৎ আমরা যদি এ যথার্থ উপসেট বি লিখি তার মানে বি হলো এ সেটের অধিসেট। অর্থাৎ আমরা এটা তো বুঝে গেলাম যে উপসেট কি জিনিস, যথার্থ উপসেট কি জিনিস, আর অধিসেট কি জিনিস। এবার আমরা নেক্সট রেজাল্টে নির্ণয় করব যে একটি সেটের ঠিক কতগুলো উপসেট থাকে। অর্থাৎ উপসেটগুলি না লিখেই আমরা কিভাবে তার উপসেটের সংখ্যা বলে দিতে পারবো। যেমন ধরো আমরা এ সেট 1 2 3 একটু আগে নিয়েছিলাম আর তার উপসেটগুলো এইভাবে আমরা লিখেছিলাম। এবার একই রকমভাবে আমরা যদি একটি সেট এ কমা বি নেই যার মধ্যে দুটো পদ রয়েছে, তার উপসেটগুলো কী হবে? তার উপসেটগুলো হবে ফাই, তার উপসেট হবে একটি একটি করে নিলে সিঙ্গলটন এ সিঙ্গলটন বি, আর এই যে গোটা সেটটা এ কমা বি সেটা হবে। আবার যদি আমরা একটি সেট নেই যার মধ্যে একটি পদ আছে থিটা, তাহলে তার উপসেট কী হবে? ফাই হবে। আর একটি একটি করে নিলে তো ভাই এই গোটা সেটটাই নিতে হবে, তাহলে সিঙ্গলটন থিটা। তাহলে দুটোই উপসেট পেলাম। আবার কোনো সেট যদি আমরা নিই যেটা কিনা ফাই, তাহলে তার জন্য উপসেট ফাই হবে। এবং এই সেটটাতে একটি একটি পদ নেওয়ার কোনো উপায় নেই, তার কারণ এই সেটটাতে তো ভাই পদই নেই, তার মানে এটার একটি উপসেট হলো ফাই। এবার দেখো
যে যখন এই সেটটিতে তিনটি পদ ছিল তখন উপসেট কটা ছিল? 1 2 3 4 5 6 7 8টা। তিনটি পদ ছিল তখন উপসেট ছিল 8টা। আবার যখন এই সেটটিতে দুটি পদ ছিল তখন উপসেট ছিল 1 2 3 4টা। আবার যখন এই সেটটিতে একটি পদ ছিল তখন উপসেট হয়ে গেছে দুটো। আর যখন এই সেটটিতে শূন্যটি পদ অর্থাৎ কোনো পদ নেই তখন উপসেট হয়ে গেছে একটি। এবার দেখো মজার বিষয় হলো 1কে লেখা যায় 2 টু দি পাওয়ার 0, 2কে লেখা যায় 2 টু দি পাওয়ার 1, 4কে লেখা যায় 2 টু দি পাওয়ার 2 আর 8কে লেখা যায় 2 টু দি পাওয়ার 3। অর্থাৎ এ সেটে তিনটি পদ ছিল, তার সাবসেট হয়ে গেল 2 টু দি পাওয়ার 3। অর্থাৎ এই যে তিনটি পদের 3 সেটা পাওয়ারে চলে গেল। এখানে এক্স সেটে দুটো পদ ছিল তাহলে 2 চলে গেল এর সাবসেটে 2 স্কোয়ার। এখানে একটি পদ ছিল তাই 2 টু দি পাওয়ার 1, এখানে শূন্যটি পদ ছিল তাই 2 টু দি পাওয়ার 0। তাই এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম যে একটি সেটে যদি n সংখ্যক পদ থাকে না তাহলে তার উপসেটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। অর্থাৎ কোনো সেটে যদি 10টা পদ থাকে তাহলে তার কতগুলো উপসেট থাকবে? 2 টু দি পাওয়ার 10টা। এবার আমরা দেখলাম যে এই সবগুলি ক্ষেত্রেই একটি করে সেট আছে যেগুলো ইমপ্রপার বা অপকৃত। যেমন শেষেরটার ক্ষেত্রে এই সেটটা অপকৃত, তারপরেরটার ক্ষেত্রে এই সেটটা অপকৃত, তারপরেরটার ক্ষেত্রে এই সেটটা অপকৃত, তারপরেরটার ক্ষেত্রে তো এই সেটটাই অপকৃত, কারণ একটাই আছে। তাহলে এবার যদি তোমাদের নির্ণয় করতে বলা হয় যে n সংখ্যক পদ বিশিষ্ট সেটের যথার্থ উপসেটের সংখ্যা কি হবে, তাহলে অবশ্যই 1 বাদ দিতে হবে আমাদের, কারণ এই যে একটা সেট থাকবে সব সময়ে যেটা কিনা যথার্থ নয়, তাহলে সেটা বাদ দিয়ে দিতে হবে। তাই যথার্থ উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ এই 10টা পদ থাকলেই যথার্থ উপসেট হয়ে যাবে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1। এরপর রয়েছে পাওয়ার সেট বা সূচক সেট। এই সূচক সেটকে বুঝে নেওয়ার জন্য আমরা আবার সেই একই সেট এ এবং তার সবগুলো উপসেট নিয়ে নিলাম। এবার এই যে এ সেটের সবগুলো উপসেট তোমরা লিখলে, এই উপসেটগুলোকে নিয়ে যদি আমরা আরও একটা নতুন সেট তৈরি করি, মানে এ একটা সেট ছিল, এবার এ সেটের সব উপসেটগুলো নিয়ে আমি আরেকটা নতুন সেট তৈরি করলাম যার মধ্যে এ সেটের সবগুলো উপসেট আছে, তাহলে এই যে নতুন সেটটা, এই সেটটাকেই বলা হবে পাওয়ার সেট। আরেকটি উদাহরণ নিয়ে নিচ্ছি। ধরো বি সেট আছে এমআই আর কে কে আর। তাহলে বি সেটের সব উপসেটগুলো কি হবে? উপসেটগুলো হবে ফাই, এমআই সিঙ্গলটন ব্র্যাকেট, কে কে আর সিঙ্গলটন আর এমআই কে কে আর দুটো। তাহলে এই যে সেটগুলো নিয়ে যদি আমরা আরও একটা নতুন সেট তৈরি করি তবে সেটা কি হবে? সেটা হয়ে যাবে এই বি সেটটির পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট কি? একটি সেটের যতগুলো উপসেট হয় সেই উপসেটগুলোকে নিয়ে যদি আরও একটা নতুন সেট তৈরি করি তাহলে সেটাই হবে পাওয়ার সেট। তাহলে ডেফিনেশন হিসাবে আমরা লিখতে পারি যে কোনো সেট এ এর সূচক সেট হলো এ সেটের সমস্ত উপসেটগুলি দ্বারা গঠিত সেট। অর্থাৎ এ সেটের যতগুলো উপসেট আছে সমস্ত উপসেট নিতে হবে, তাহলে যে সেটটি তৈরি হবে সেটাকে বলা হবে সূচক সেট। আর যেহেতু এর নাম পাওয়ার সেট তাই একে পি অফ এ দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে যে এ সেটটি আছে না, এই এ সেটের সূচক সেট হলো এই যে সেটটি যাকে আমরা পি অফ এ বলবো, আর এই বি সেটের সূচক সেট হলো এই যে সেটটি যাকে আমরা পি অফ বি বলবো। আর আমরা মাত্রই শিখলাম যে একটি সেটে যতগুলো পদ থাকে তার উপসেট হয় 2 টু দি পাওয়ার তত। অর্থাৎ একটি সেট এতে 3টা পদ থাকলে তার সূচক সেটে কতগুলো পদ থাকবে? 2 টু দি পাওয়ার 3টা। তার কারণ সূচক সেটে তো সেই উপসেটগুলিই আছে। এই সেটটাতে দুটো পদ ছিল, তাহলে এর সূচক সেটে কতগুলো পদ থাকবে? 2 টু দি পাওয়ার 2 সংখ্যক। তাই অবশ্যই আমরা বলতে পারি যে একটি সেটে যদি n সংখ্যক পদ থাকে তাহলে তার সূচক সেটে 2 টু দি পাওয়ার n সংখ্যক পদ থাকবে। অর্থাৎ যদি n অফ a ইকুয়ালস টু n হয়, অর্থাৎ এ সেটের পদ সংখ্যা n হয়, তবে তার পাওয়ার সেটের পদ সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। ঠিক এভাবেই তোমরা ব্যাপারটিকে আরও এক্সটেন্ড করতে পারো। যেমন ধরো n অফ পাওয়ার সেট অফ a যদি নির্ণয় করতে বলে তাহলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার n। এভাবেই তোমরা যে কোনো পাওয়ার সেটের পদ সংখ্যা বা কার্ডিনালিটি নির্ণয় করতে পারো। এরপর রয়েছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এই সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট হলো, দেখো একটি নির্দিষ্ট গাণিতিক সমস্যার, মানে ধরো তুমি একটি অঙ্ক করছো, ধরো সাপোজ 5 নম্বর অঙ্কটি করছো,
এই যে 5 নম্বর অঙ্কটির ক্ষেত্রে মানে ওই নির্দিষ্ট একটি গাণিতিক সমস্যার ক্ষেত্রে সার্বিক সেট হলো এমন একটি সেট যা ওই সমস্যায় উপস্থিত সকল সেটের অধিসেট বা সুপারসেট। আর একে আমরা ইউ দিয়ে সূচিত করি কারণ ইউনিভার্সাল সেট। তার মানে কি বলার চেষ্টা করছি আমরা, যেমন ধরো একটি অঙ্কে এই 3টি সেট রয়েছে, তাহলে এ সেট, বি সেট, সি সেট, 3টি সেট রয়েছে। তাহলে এই 3টি সেট যেহেতু আছে, তাহলে এই সেটের ইউনিভার্সাল সেট কি হবে? ইউনিভার্সাল সেট হবে এমন একটি সেট যা কিনা এই 3টি সেটেরই অধিসেট বা সুপার সেট হবে। তাহলে এক্ষেত্রে সার্বিক সেট কি হতে পারে? এক্ষেত্রে এই যে U1 আছে এটা কি সার্বিক সেট হবে? দেখো কিভাবে চেক করতে হবে। এই যে এ সেটের সবগুলি পদ এক্স পি কিউ আর, এক্স পি কিউ আর এখানে আছে। আবার বি সেটের সবগুলি পদ যেমন ওয়াই আর এখানে আছে। আবার সি সেটের সবগুলি পদ কিউ এক্স জেড এখানে আছে। আর তাই এ বি সি এই 3টি সেটেরই সুপার সেট হলো U1, তাই অবশ্যই U1 একটি সার্বিক সেট হতে পারে। এই একইভাবে আমরা চেক করে দেখব যে U2 এটা কি একটি সার্বিক সেট হতে পারে। যেমন ধরো এক্স পি কিউ আর, এক্স রয়েছে, পি রয়েছে, কিউ রয়েছে, আর এখানে নেই। আর তাই এই যে এ এই U2 এর সাবসেট হলো না, আর তাই অবশ্যই U2 একটি সার্বিক সেট হতে পারে না। একই রকমভাবে U3 যদি আমি নিয়ে নিই, যার মধ্যে এ বি সি ডি ই এফ করে একেবারে জেড অবধি সবগুলো আছে, তাহলে অবশ্যই এই সবগুলো তো এর মধ্যে আছেই, তাই এই যে U3 এটাও একটি সার্বিক সেট হতে পারে। অর্থাৎ এখানে দেখলাম যে এ বি সি এই 3টি সেটেরই অধিসেট হলো এই সার্বিক সেট। আর তাই আমরা বলতে পারি যে যে কোনো সেট এ এর জন্য এ সাবসেট অফ ইউ, অর্থাৎ একটি সেট অবশ্যই সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটের সাবসেট হবে। এরপর রয়েছে আমাদের লাস্ট ডেফিনেশন, যা হলো ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। দেখো, ভেন চিত্র হলো কোনো সেট সম্পর্কিত সমস্যাকে সহজভাবে বুঝে নেওয়ার পদ্ধতি। অর্থাৎ সেটের কোনো অঙ্কে যদি একের বেশি সেট থাকে, মানে 2টো বা 3টে সেট থাকে, আর সেক্ষেত্রে তোমরা সেটগুলো ঠিক কিভাবে আছে সেটা বুঝতে পারছো না, তখন তোমরা ভেন চিত্র অঙ্কন করে নিয়ে খুব সহজেই সেই সেটগুলোকে বুঝে নিতে পারো। বা ভবিষ্যতে আমরা যখন কোনো দুটো সেটকে সমান প্রমাণ করব, তখন সেই ভেন চিত্রের সাহায্যে আমরা সেটিকে সমান প্রমাণ করতে পারি। এই ভেন চিত্র অঙ্কন করার জন্য আমাদের মেনলি 3টে জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে হলো যে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটকে আমরা হয় আয়তক্ষেত্রর আকারে প্রকাশ করব, না হলে একটি বর্গক্ষেত্রর আকারে অঙ্কন করব। অর্থাৎ সার্বিক সেট সর্বদাই হয় একটি আয়তক্ষেত্র হবে, না হলে একটি বর্গক্ষেত্র হবে। একই রকমভাবে অন্য যে কোনো সেট তা হয় একটি বৃত্ত হবে অথবা একটি ডিম্বাকার শেপ হবে, সার্কেল বা ওভাল শেপড। আবার একই রকমভাবে সেটের মধ্যে যে পদগুলো থাকে অর্থাৎ সেটের এলিমেন্টগুলো, সেগুলোকে আমরা ডট দিয়ে অর্থাৎ বিন্দু আকারে প্রকাশ করব। এবারে 3টে জিনিসকে ব্যবহার করে আমরা একটি ভেন ডায়াগ্রাম অঙ্কন করে নেব। যেমন ধরো কোনো একটি অঙ্কে আমরা ধরে নিচ্ছি একটি গাণিতিক সমস্যায় 2টি সেট রয়েছে এ এবং বি, এবং এক্ষেত্রে সার্বিক সেট কি? সার্বিক সেট হলো ইউ। তাহলে এই সমস্যাটিকে ভেন চিত্রের আকারে প্রকাশ করলে কেমন হবে? প্রথমেই তোমরা ইউ অঙ্কন করে নেবে, যেটা হবে অবশ্যই একটি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র। এখানে আমি আয়তক্ষেত্র নিয়ে নিয়েছি। এবার ইউ এর ভেতরে আমাদের 2টো সেট নিতে হবে। কেন? কারণ এখানে 2টো সেট আছে এ আর বি। আর সেটগুলো কিভাবে লিখবো? আমরা বৃত্তাকার বা ডিম্বাকার। তাহলে আমি সেট 2টো নিয়ে নিচ্ছি। প্রথমে এ সেট নিয়ে নিলাম এখানে, তারপর এখানে আরেকটি সেট নিয়ে নিলাম বি সেট। তাহলে দেখো, এবার এই পুরো ভেন ডায়াগ্রামটি আমাদের তৈরি হয়ে গেল। এবার যদি বলে দেয় যে এ সেটের কিছু পয়েন্ট রয়েছে, বি সেটের কিছু পয়েন্ট রয়েছে, তাহলে সেই এলিমেন্টগুলোকে আমরা এইভাবে ডট আকারে এ সেট এবং বি সেটের মধ্যে এঁকে দিতে পারবো। এবার দেখো, এ এবং বি সেট পরস্পরের সঙ্গে ওভারল্যাপ করে আছে, অর্থাৎ এদের মধ্যে একটু পার্ট কমন রয়েছে। এবার সবসময় যে একটু পার্ট কমন থাকবে তার কোনো মানে নেই। অর্থাৎ এরকমও হতে পারে যে কোনো ইউনিভার্সাল সেট ইউ এর জন্য একটি সেট রয়েছে এ এখানে, আর বি সেটটি রয়েছে এখানে। এখানে দেখো, এ আর বি সেট পরস্পরের সঙ্গে কিন্তু কোনো জায়গাতেই কমন এরিয়া রাখেনি। তার মানে এইভাবেও তোমরা ভেন চিত্রটা অঙ্কন করতে পারো। আর যদি জানো যে তাদের মধ্যে কোনো কমন জায়গা নেই, সেক্ষেত্রে আমরা ভেন চিত্রটাকে এইভাবে অঙ্কন করতে পারি। এই ভেন চিত্রের মাধ্যমে আমাদের সেট তত্ত্বের যত ডেফিনেশন আছে সব ডেফিনেশন আমরা কমপ্লিট করে ফেললাম। এবার এই ডেফিনেশনগুলো আমরা ঠিক করে বুঝতে পেরেছি কিনা সেটা যাচাই করার জন্য আমরা আরেকটি প্রশ্নের সমাধান করে নেব। নিয়ে নিচ্ছি কোশ্চেন নাম্বার 8।
এখানে এ সেটটিতে 1 2 3 এই তিনটি পদ রয়েছে। আমাদের যুক্তি সহ বলতে হবে যে নিচের বক্তব্যগুলির কোনগুলি সত্য। এখানে মোট 12টি বক্তব্য রয়েছে। এখানে দেখো এই ধরনের বক্তব্যগুলি প্রত্যেকটিতেই হয় বিলংস টু চিহ্ন রয়েছে, না হলে সাবসেটের চিহ্ন রয়েছে, না হলে প্রপার সাবসেটের চিহ্ন রয়েছে। তাই এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাদের সবার প্রথমে এই ধারণাটা ক্লিয়ার রাখতে হবে যে কখন আমরা বিলংস টু ইউজ করি আর কখন সাবসেট চিহ্নটা দিই। তার জন্য সবার প্রথমে আমরা নিচে আগে এই এ সেটটির সবগুলো সাবসেট লিখে দেব, তারপরে একসাথে এই 12টি প্রশ্নের সমাধান করব। যেমন দেখো এ সেটটিতে 1 2 3 রয়েছে, তাই আমি অবশ্যই বলতে পারি যে 1 2 আর 3 এই তিনটি পদই কিন্তু আমাদের এ সেটটিতে রয়েছে। কোনো পদ যদি কোনো সেটে থাকে তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি, অর্থাৎ এই চিহ্নটার মিনিং কি ছিল? এই চিহ্নটা হচ্ছে 1 বিলংস টু এ, 2 বিলংস টু এ, 3 বিলংস টু এ। এবার এই এ সেটটির যদি আমরা সাবসেটগুলো লিখি, আমরা অলরেডি এই সেটটির সাবসেট একাধিকবার লিখেছি এই ভিডিওতে, তাই সাবসেটগুলো কী হবে? এখানে আমরা লিখব 5, একটা একটা করে নিলে আমরা পাবো সিঙ্গেলটন 1, সিঙ্গেলটন 2, সিঙ্গেলটন 3, 1, 2, 2, 3, 1, 3 এবং ফাইনালি আমরা পাবো পুরো সেট, অর্থাৎ 1 2 3। এই কটা সাবসেট আমরা পাচ্ছি এ সেটের। এই যে 8টা সাবসেট আমরা লিখলাম, এগুলো সবগুলোই এ সেটের সাবসেট। তাই এই সবগুলোর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এই সবগুলোই কিন্তু সাবসেট অফ এ। আর আমরা জানি এই 8টি সাবসেটের মধ্যে এটা হচ্ছে ইমপ্রপার সাবসেট, আর বাকি যে 7টা সাবসেট আছে সেই সবগুলোই কিন্তু প্রপার সাবসেট। অর্থাৎ এই 7টার জন্য আমরা এই চিহ্নটিও ব্যবহার করতে পারি যে প্রপার সাবসেট অফ এ। আর এখানে পাওয়ার সেট অফ এর ধারণাও লাগবে আমাদের। আর আমরা কি জানি? পাওয়ার সেট অফ এ হচ্ছে ভাই এই যে সাবসেটগুলো আছে সেই সাবসেটগুলো নিয়ে তৈরি করা সেট। অর্থাৎ পাওয়ার সেট অফ এর মধ্যে কারা থাকবে? পাওয়ার সেট অফ এর এলিমেন্টগুলো হচ্ছে এই সাবসেটগুলো। অর্থাৎ এই 8টি সাবসেটই কিন্তু আমরা বলতে পারি যে বিলংস টু পাওয়ার সেট অফ এ। তাহলে আমাদের এই তিনটি ধারণা এখন কাজে লাগবে যে 1 2 3 এই এলিমেন্টগুলো বিলংস টু এ, আর এই যে 8টা সাবসেট লিখেছি আমরা এগুলো সাবসেট অফ এ, আর এই সাবসেটগুলো বিলংস টু পাওয়ার সেট অফ এ। এবার এই ধারণাগুলো ব্যবহার করে আমরা দেখব যে এই 12টি বক্তব্য সত্য না মিথ্যা। প্রথমেই বলা আছে সিঙ্গেলটন 1 বিলংস টু এ। দেখো সিঙ্গেলটন 1 কোথায় আছে? সিঙ্গেলটন 1 এখানে আছে, আর এটা তো বিলংস টু এ না, এটা কি? এটা সাবসেট অফ এ। তাহলে অবশ্যই এই যে প্রথম বক্তব্যটি এটি মিথ্যা। এরপর বলেছে 1 বিলংস টু এ। দেখো 1 বিলংস টু এ একদম সত্যি, তাই অবশ্যই দ্বিতীয় যে বক্তব্যটি আছে সেটা সত্য। এরপর 3 নম্বরে বলেছে সিঙ্গেলটন 1 সাবসেট অফ এ। দেখো সিঙ্গেলটন 1 এখানে আছে, আর এখানে কোন সাবসেট? এখানে প্রপার সাবসেটের চিহ্ন দেওয়া আছে। আমরা জানি এই 7টা তো অবশ্যই প্রপার সাবসেট অফ এ বলা যেতে পারে, তাই অবশ্যই সিঙ্গেলটন 1 প্রপার সাবসেট অফ এ, এই 3 নম্বর বক্তব্যটি সত্য। আবার এখানে 4 নম্বরে বলেছে 2 সাবসেট অফ এ। দেখো 2 তো বিলংস টু এ, 2তে যদি একটা সিঙ্গেলটন ব্র্যাকেট দিতাম আমরা তবে না এটা সাবসেট হতো। তাহলে 2 তো সাবসেট অফ এ, এটা অবশ্যই মিথ্যে কথা। 2 বিলংস টু এ হওয়া উচিত ছিল, তাই এই 4 নম্বর বক্তব্যটিও মিথ্যা। এরপর 5 নম্বরে রয়েছে সেট অফ 1, 2 সাবসেট অফ এ। দেখো সেট অফ 1, 2 এখানে আছে, আর এটা তো অবশ্যই আমরা জানি সাবসেট অফ এ, তাই সেট অফ 1, 2 সাবসেট অফ এ এটা অবশ্যই সত্য। এরপর নাম্বার 6 বলেছে 5 বিলংস টু এ। 5 বিলংস টু এ, আমরা জানি 5 হচ্ছে শূন্য সেট, আর এই শূন্য সেটটা কোথায় আছে? শূন্য সেটটা পাওয়ার সেট অফ এর মধ্যে আছে। যদি বিলংস টু বলতে হয় তাহলে পাওয়ার সেট অফ এতে আছে, আর শূন্য সেট হচ্ছে সাবসেট অফ এ, কারণ শূন্য সেট যে কোনো সেটের সাবসেট। তাহলে শূন্য সেট অবশ্যই এ সেটের মধ্যে নেই। এ সেটের মধ্যে কারা আছে? এ সেটের মধ্যে আছে 1 2 আর 3। তাই এই যে 6 নম্বর বক্তব্যটি এটা অবশ্যই মিথ্যা। কিন্তু 7 নম্বর বক্তব্যটিতে বলেছে যে 5 প্রপার সাবসেট অফ এ। দেখো 5 তো অবশ্যই প্রপার সাবসেট অফ এ, তাই অবশ্যই 7 নম্বর বক্তব্যটি সত্য। আর যেহেতু 5 প্রপার সাবসেট অফ এ সত্য, তাহলে 8 নম্বর বলেছে 5 প্রপার সাবসেট অফ এ নয়। এ কেটে দেওয়ার অর্থ হচ্ছে প্রপার সাবসেট নয়। যেহেতু প্রপার সাবসেট ছিল, তাই অবশ্যই প্রপার সাবসেট নয় বললে এটা তো মিথ্যা, তাই 8 নম্বর বক্তব্যটি মিথ্যা। আবার একই রকমভাবে 9 নম্বর বক্তব্যটিতে বলেছে সিঙ্গেলটন 3। সিঙ্গেলটন 3 এখানে আছে,
সিঙ্গলটন 3 অবশ্যই এ এর সাবসেট, তার মানে সিঙ্গলটন 3 অবশ্যই পাওয়ার সেট অফ এতে রয়েছে, আর এখানে তাই বলেছে যে সিঙ্গলটন 3 পাওয়ার সেট অফ এতে রয়েছে, তাই অবশ্যই 9 নম্বর বক্তব্যটি সত্য। এরপর বলেছে সেট অফ 1, সিঙ্গলটন 2 সাবসেট অফ এ। আচ্ছা, এ এর সাবসেটগুলোর মধ্যে 1, 2 আছে, অবশ্যই আছে, কিন্তু এটা তো 1, 2 নয়, এর মধ্যে 1, সিঙ্গলটন 2 আছে। 1, সিঙ্গলটন 2 তো এর সাবসেটগুলোর মধ্যে কোথাও নেই, তাই অবশ্যই এই যে 10 নম্বর বক্তব্যটি এটি মিথ্যা। এরপর 11 নম্বর বক্তব্যতে বলেছে সেট অফ 1, 2, 3 বিলংস টু পাওয়ার সেট অফ এ। দেখো এখানে সেট অফ 1, 2, 3 আছে, আর সেটা অবশ্যই বিলংস টু পাওয়ার সেট অফ এ, তার কারণ পাওয়ার সেটে এ সেটের সবগুলো সাবসেট আছে, তাই এ সেটটাও অবশ্যই আছে, তাহলে অবশ্যই 11 নম্বর বক্তব্যটি সত্য। এবং লাস্ট 2 বিলংস টু পাওয়ার সেট অফ এ। পাওয়ার সেট অফ এতে কারা আছে? এর সাবসেটরা, অর্থাৎ এই সবগুলোই পাওয়ার সেট অফ এতে আছে। এখানে সিঙ্গলটন 2 আছে, কিন্তু শুধু 2 তো নেই, তাহলে পাওয়ার সেট অফ এর মধ্যে কে আছে? সিঙ্গলটন 2 আছে, কিন্তু শুধু 2 তো এ সেটটাতে আছে, তার মানে অবশ্যই 2 বিলংস টু পাওয়ার সেট অফ এ, এই বক্তব্যটি মিথ্যা। এরপর আমরা চলে যাব আমাদের এই ভিডিওর লাস্ট টপিকে, 4 নম্বর টপিক, যা হলো সাবসেটস অফ দ্য সেট অফ রিয়েল নাম্বারস, অর্থাৎ বাস্তব সংখ্যার যে সেট, যাকে আমরা আর বলে থাকি, তার কিছু সাবসেট সম্পর্কে আমরা আলোচনা করব। আর এই সাবসেটগুলোকেই আমরা বলে থাকি ইন্টারভেল বা বিস্তার। প্রথমেই রয়েছে ক্লোজড ইন্টারভেল বা বদ্ধ বিস্তার। এটা বুঝে নেওয়ার জন্য আমরা দুটো সংখ্যা নিয়ে নিচ্ছি, এ এবং বি, দুটোই কিন্তু বাস্তব সংখ্যা, অর্থাৎ আর সেটে রয়েছে, এবং এ লেস দেন বি, অর্থাৎ এ ছোট বি বড়। তাহলে আমরা যদি সংখ্যারেখা নিয়ে নিই, তাহলে সংখ্যারেখা এ যেহেতু ছোট, তাই এ বাঁ দিকে থাকবে, আর বি বড়, তাই বি ডান দিকে থাকবে। এবার ধরো আমরা এ থেকে বি পর্যন্ত যতগুলো বাস্তব সংখ্যা আছে এর মাঝে, সেই সবগুলো বাস্তব সংখ্যাকে একসাথে নিয়ে একটা সেট তৈরি করতে চাই। মানে আমি এ থেকে শুরু করে বি পর্যন্ত সবগুলো বাস্তব সংখ্যাকে নিতে চাই, এবং এ আর বি যে এই কোণার দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টকেও আমি এখানে ইনক্লুড করতে চাই, অর্থাৎ এ কেও নেব, বি কেও নেব, আর এদের মাঝখানের সবগুলো বাস্তব সংখ্যাকে নেব, নিয়ে একটা সেট বানাবো। তাহলে সেই সেটটা সেট বিল্ডার মেথডে লিখলে কীরকম হবে? যে আমি এই সেটটাতে সেই সমস্ত এক্সকে নিচ্ছি যারা বাস্তব, আর যারা এ থেকে শুরু করে বি পর্যন্ত যাবে, অর্থাৎ যারা এ এর সমান হতে পারে, এখানে ইকুয়ালস টু আছে, বি এরও সমান হতে পারে, এবং এ বি এর মাঝেও থাকতে পারে। আর এই ধরনের বিস্তার, যেখানে আমরা একটি বাস্তব সংখ্যা থেকে অপর একটি বাস্তব সংখ্যা পর্যন্ত সকল বাস্তব সংখ্যাকে নিয়ে নিচ্ছি কোণার দুটো পয়েন্ট সহকারে, সেটাকে আমরা বলে থাকি ক্লোজড ইন্টারভেল বা বদ্ধ বিস্তার। আর একে আমরা লিখি ক্লোজড ইন্টারভেল, অর্থাৎ এই থার্ড ব্র্যাকেটের মতো ব্র্যাকেট দিয়ে এ কমা বি, এই যে থার্ড ব্র্যাকেট, এটাকে আমরা বলে থাকবো ক্লোজড ব্র্যাকেট, ক্লোজড ব্র্যাকেট, অর্থাৎ এটা হচ্ছে ক্লোজড ইন্টারভেল এ কমা বি, যেখানে এও থাকবে, বিও থাকবে, এবং এ আর বি এর মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা থাকবে। এখানে আমরা উদাহরণস্বরূপ নিয়ে নিচ্ছি এই সেটটি। দেখো এখানে সেই সমস্ত এক্স আছে যারা কিনা -2 থেকে 11 পর্যন্ত, তাহলে তাকে ইন্টারভেলের আকারে লিখলে কি হবে? অবশ্যই -2কে আগে লিখবো, ছোটটা আগে, তারপর কমা দিয়ে আমরা বড়টা লিখবো 11, আর এটা কি -2ও আছে 11ও আছে, তাহলে দুদিকেই কি হবে? ক্লোজড ইন্টারভেল, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। আবার ধরো যদি ইন্টারভেল আকারে দেওয়া থাকে, যেমন ক্লোজড ইন্টারভেল 0,7, তাকে আমরা সেট বিল্ডার মেথডে লিখতে পারি সেই সমস্ত এক্সগুলোকে নেব যারা অবশ্যই বাস্তব সংখ্যা, এবং আমরা কি লিখতে পারি? 0 থেকে 7 পর্যন্ত হবে সেই বাস্তব সংখ্যাগুলো, তাই 0 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 7। এরপর রয়েছে ওপেন ইন্টারভেল বা মুক্ত বিস্তার। এখানেও একই রকমভাবে আমরা দুটো বাস্তব সংখ্যা এ আর বি নিয়ে নিচ্ছি, যাতে এ ছোট বি বড়, আর তাই এ বাঁ দিকে রয়েছে, বি ডান দিকে রয়েছে। এবার আমরা কি করব? এবারও আমরা এ থেকে বি পর্যন্ত সকল বাস্তব সংখ্যাকে নেব, কিন্তু এবার এ আর বি কে নেব না, অর্থাৎ কর্নার পয়েন্ট দুটোকে আমরা এবার নেব না, এ আর বি এর মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যাকে নেব। তাহলে এটা সেট বিল্ডার মেথডে লিখলে কিরকম হবে? এটাকে সেট বিল্ডার মেথডে লিখলে আমরা লিখতে পারি সেই সমস্ত এক্স যারা কিনা বিলংস টু আর, অর্থাৎ বাস্তব সংখ্যা, এবং এ লেস দেন এক্স লেস দেন বি, তার মানে এক্স অবশ্যই এ এর বড় হবে, কিন্তু এক্স বি এর
ছোট হবে। এখানে দেখো এখানে ইকুয়ালস টু দেওয়া নেই, এখানেও ইকুয়ালস টু দেওয়া নেই, তার মানে এ আর বি এর সমান কিন্তু হবে না, তাই আমরা কর্নার পয়েন্ট দুটোকে নিচ্ছি না। আর যখন আমরা কর্নার পয়েন্ট দুটোকে নিচ্ছি না তখন সেটাকে আমরা বলবো ওপেন ইন্টারভেল বা মুক্ত বিস্তার। আর এটাকে আমরা কিভাবে লিখবো, এটাকে আমরা লিখবো আগের মতোই এ কমা বি, কিন্তু এখানে থার্ড ব্র্যাকেট না দিয়ে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ সার্কুলার ব্র্যাকেট ইউজ করব, এটা বোঝানোর জন্য যে এটা ওপেন ইন্টারভেল। আর কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখবে বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে ওপেন ইন্টারভেলকে আরেকটিভাবে প্রকাশ করা হয়, তারা লেখে এ কমা বি, এবার এই ব্র্যাকেটটা না দিয়ে তারা উল্টো ক্লোজড ব্র্যাকেট দেয়, অর্থাৎ এই দিকে একটা ক্লোজড ব্র্যাকেট, এই দিকে একটা ক্লোজড ব্র্যাকেট দেয়, যে ক্লোজড ব্র্যাকেটের উল্টো, আর তার মানেই এটা হলো ক্লোজডের উল্টো মানে ওপেন। তাহলে ওপেন ইন্টারভেল বোঝানোর জন্য আমরা এই ব্র্যাকেটটাও ইউজ করতে পারি, আমরা উল্টো ক্লোজড ব্র্যাকেটও ইউজ করতে পারি। এই দুটো ব্র্যাকেটকেই আমরা কি বলবো তাহলে, আমরা বলবো ওপেন ব্র্যাকেট। এবার উদাহরণস্বরূপ আমরা নিয়ে নিচ্ছি, ধরো এই ওপেন ব্র্যাকেট -5,2, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি সেই সমস্ত এক্স যারা অবশ্যই আর সেটে রয়েছে, অর্থাৎ বাস্তব সংখ্যা তো হতেই হবে, তার পাশাপাশি -5 আর 2 এর মাঝখানে থাকতে হবে, -5 আর 2 এর মাঝখানে থাকতে হবে। এবার লেস দেন হবে, অবশ্যই লেস দেন ইকুয়ালস টু হবে না, তার কারণ লেস দেন ইকুয়ালস টু দিয়ে তো ক্লোজড ইন্টারভেল হয়ে যাবে, তাহলে দুদিকেই লেস দেন দিয়ে দেবে, ব্র্যাকেট ক্লোজড। এবার সেট বিল্ডার মেথডে যদি দিয়ে দেয় এটা, তাহলে এটাকে আমরা ওপেন ইন্টারভেলের আকারে কিভাবে লিখব, যেমন ধরো সেই সমস্ত এক্স যারা -1 থেকে 9 অবধি আছে, দেখো এখানেও ইকুয়ালস টু নেই, এখানেও ইকুয়ালস টু নেই, তাহলে কি হবে -1, 9, হয় আমরা এই ব্র্যাকেট দেব বা আমরা লিখব -1, 9 এই ওপেন ইন্টারভেল। অর্থাৎ আমরা ওপেন ইন্টারভেল শিখলাম, আবার তার আগে ক্লোজড ইন্টারভেল শিখলাম, কিন্তু এখানে এরকমও ইন্টারভেল হওয়া সম্ভব যেটা কিনা সেমি ওপেন বা সেমি ক্লোজড, অর্থাৎ একদিকে ওপেন আরেক দিকে ক্লোজড। যেমন এখানেও আমরা এ আর বি দুটো বাস্তব সংখ্যা নিয়ে নিচ্ছি, যেখানে এ ছোট আর বি বড়। এবার ধরো প্রথমে আমি সেই সমস্ত বাস্তব সংখ্যাগুলো নিচ্ছি যেগুলো এ আর বি এর মাঝখানে তো অবশ্যই আছে, কিন্তু যেগুলোর মধ্যে এ আছে কিন্তু বি নেই, অর্থাৎ আমি এ কে ইনক্লুড করতে চাচ্ছি কিন্তু বি কে আবার নিতে চাচ্ছি না। তাহলে সেট বিল্ডার মেথডে এটা দেখতে কেমন হবে, যে আমরা সেই সমস্ত এক্সকে নিচ্ছি যারা বাস্তব সংখ্যা, কিন্তু আবার এক্স এর সমান হতে পারে কিন্তু বি এর সমান হবে না, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে বলবো সেমি ওপেন বা সেমি ক্লোজ। সেমি ওপেন কেন, কারণ এই পাশটা ওপেন, আবার সেমি ক্লোজড কেন, কারণ এই পাশটা ক্লোজড। তাই এটাকে আমরা লিখতে পারি, দেখো এ থেকে বি, তাই আমরা এটাকে লিখতে পারি, দেখো এ তো ক্লোজড তাই এই ব্র্যাকেট দেব, আর বিতে ওপেন তাই আমরা এই ব্র্যাকেট দেব, বা তোমরা যদি চাও এ ক্লোজড তাই এই ব্র্যাকেট, আর বি ওপেন তাই বি এর ক্ষেত্রে তোমরা এই ব্র্যাকেট ইউজ করতে পারো। এবার একইভাবে ধরো আমি একটা সেট বানাচ্ছি যেখানে আমি এ থেকে শুরু করে বি পর্যন্ত সকল বাস্তব সংখ্যাগুলো নেব, এবার বি কে ইনক্লুড করব কিন্তু এ কে ইনক্লুড করব না, তাহলে সেক্ষেত্রে সেট বিল্ডার মেথডে আমরা লিখতে পারি সেই সমস্ত এক্স যারা বাস্তব সংখ্যা, এখানে এ এর সমান হবে না এক্স, কিন্তু আবার বি এর সমান হবে, তাহলে এটা কি হবে, এটা এ তে থেকে যাবে ওপেন আর বি তে হয়ে যাবে ক্লোজড। বা তোমরা লিখতে পারো এই ওপেন ব্র্যাকেট দিয়ে এ কমা বি ক্লোজড। এখানে উদাহরণস্বরূপ আমরা নিয়ে নিচ্ছি এক্স, সেই সমস্ত এক্স যারা -11 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু -7 এ রয়েছে। এবার দেখো -11 থেকে -7, তাই প্রথমে অবশ্যই -11 লিখে নেব, তারপরে কমা দিয়ে -7। এবার -11 হতে পারে না, তার কারণ এখানে ইকুয়ালস টু চিহ্ন নেই, তাই -11 কি হবে ওপেন, আর -7 হতে পারে কারণ ইকুয়ালস টু আছে, তাহলে -7 হবে ক্লোজড। এবার একই রকমভাবে যদি আমাদের ইন্টারভেল দিয়ে দেয় ক্লোজড ইন্টারভেল 3 থেকে ওপেন ইন্টারভেল 10, তাহলে এটা দেখতে কেমন হবে, সেই সমস্ত এক্স যারা কিনা বাস্তব সংখ্যার সেট আর এ রয়েছে এবং 3 আর 10 এর মাঝখানে রয়েছে। এবার দেখো 3 তো ক্লোজড তাই 3 হতে পারে, তাই 3 তে ইকুয়ালস টু হবে, 10 ওপেন তাই 10 হতে পারে না, তাই এখানে স্ট্রিক্টলি লেস দেন থাকবে। এবার ক্লোজড, ওপেন, সেমি ওপেন বা সেমি ক্লোজডের পর আমাদের থাকতে পারে ইনফাইনাইট ইন্টারভেল বা অসীম বিস্তার, যেই বিস্তারটা থামবে না, অর্থাৎ যেই বিস্তারটা হয় পজিটিভ ইনফিনিটি না হলে নেগেটিভ ইনফিনিটির দিকে চলতেই থাকবে। এটা বুঝে নেওয়ার জন্য আমরা একটি বাস্তব সংখ্যা নিচ্ছি এ, যেটা আর সেটে রয়েছে। এবার এই ইন্টারভেলটিতে দেখো এ বাস্তব সংখ্যাটাই ধরো এখানে রয়েছে।
এবার আমি একটা সেট বানাচ্ছি, যে সেটটিতে আমি এ এর বড় যত বাস্তব সংখ্যা আছে সেই সবগুলোকে নেব। অর্থাৎ আমি কি ধরনের বাস্তব সংখ্যাগুলো নিচ্ছি, যেগুলো এ এর বড়। আর তাই সেট বিল্ডার মেথডে আমি কি লিখবো, যে আমি সেই সমস্ত বাস্তব সংখ্যাগুলো নিচ্ছি যেগুলো কিনা এ এর বড়। তাহলে এটা এ থেকে শুরু হচ্ছে, কিন্তু যাচ্ছে কত দূর? এটা কি কোথাও গিয়ে থামবে? অবশ্যই না। আর তাই অবশ্যই এটা ইনফিনিটি অবধি যেতে থাকবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে এটা শুরু হচ্ছে তো এ থেকে, যাচ্ছে ইনফিনিটির দিকে। এবার এ কি ইনক্লুডেড ছিল? ইনক্লুডেড ছিল না, তাই এ হবে ওপেন। এবার ইনফিনিটি কি ওপেন হবে না ক্লোজড? অবশ্যই ইনফিনিটির দিকে এটা যাচ্ছে, কিন্তু ইনফিনিটিতে গিয়ে তো আর পৌঁছতে পারবে না, কারণ ইনফিনিটি একটা নাম্বার না যে ইনফিনিটিতে গিয়ে পৌঁছে যাবে। তাহলে অবশ্যই ইনফিনিটির দিকে যাবে কিন্তু পৌঁছতে পারবে না, তার মানে ইনফিনিটি ওপেন। তোমরা মনে রাখবে পজিটিভ ইনফিনিটি এবং নেগেটিভ ইনফিনিটি এই দুটোই কিন্তু এক্ষেত্রে ওপেন রাখতে হবে। এবার ধরো আরও একটি সংখ্যা রেখা একে আমি এবার এ বা এর বড় সব বাস্তব সংখ্যাগুলো নিচ্ছি, অর্থাৎ এই যে এ বিন্দুটিকেও আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি। তাহলে এখানে সেট বিল্ডার মেথডে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সেই সমস্ত বাস্তব সংখ্যা যারা কিনা এ বা এর বড়, অর্থাৎ এ নেব এবং এর বড় সংখ্যাগুলোকেও নেব। তাহলে এখানে এটা কি হবে? এখানে এটা হবে ক্লোজড ইন্টারভেল এ থেকে ওপেন ইন্টারভেল ইনফিনিটি। তার কারণ এ হতে পারে, অর্থাৎ এতে ক্লোজড, কিন্তু ইনফিনিটি তো ভাই কখনোই হবে না, তাই ইনফিনিটি ওপেন। আবার একই রকমভাবে ধরে নিচ্ছি আরেকটা সংখ্যা এ, যেটা বাস্তব সংখ্যা, আর এ এর ছোট সব বাস্তব সংখ্যাগুলো আমরা এবার কালেক্ট করছি। এবার যেহেতু এ এর ছোট সংখ্যাগুলো কালেক্ট করছি, এ কে কালেক্ট করছি না, তাই এটা সেট বিল্ডার মেথডে হবে সেই সমস্ত বাস্তব সংখ্যা এক্স যারা কিনা এ থেকে ছোট। আর এ থেকে যেহেতু ছোট, তাহলে অবশ্যই আমরা কি লিখবো? এটা কার থেকে শুরু হচ্ছে? এটা তো এ থেকে শুরু হচ্ছে না, আমরা বাঁ দিকেরটা আগে লিখবো। তাই অবশ্যই মাইনাস ইনফিনিটি কিন্তু আমাদের আগে লিখতে হবে, তারপর আমরা লিখব এ। এখানে যদি আমরা এ আগে পরে মাইনাস ইনফিনিটি লিখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে সবসময় বাঁ দিকেরটা আগে লিখতে হবে, তারপরে ডান দিকেরটা লিখতে হবে। এবার যেমনটা তোমরা জানো যে নেগেটিভ ইনফিনিটি কখনোই ক্লোজ হয় না, এটাই ওপেন হবে। আর এ কি ইনক্লুড ছিল? অবশ্যই ছিল না, তাই এ এখানে নেই, তাই এও অবশ্যই ওপেন হবে। এবার ফাইনালি আমরা আরেকটা নিয়ে নিচ্ছি, যেখানে আমরা এ কে নেব আর এর ছোট সব বাস্তব সংখ্যাগুলোকে নেব। এবার একেও নিচ্ছি, এর ছোট বাস্তব সংখ্যাগুলোকেও নিচ্ছি। তাহলে এটা দেখতে হবে সেই সমস্ত এক্স যেগুলো অবশ্যই বাস্তব সংখ্যা এবং যেগুলো এ বা এর ছোট। আর তাই এখানেও অবশ্যই মাইনাস ইনফিনিটির থেকেই আমাদের শুরু করতে হবে, কিন্তু যেতে হবে এ অবধি। আর মাইনাস ইনফিনিটি তো অলওয়েজ ওপেন, কিন্তু এ এখানে হতে পারে, তাই এতে অবশ্যই এখানে ক্লোজড হবে। তাহলে ক্লোজড ইন্টারভেল এ। তাহলে এটা হয়ে গেল ওপেন মাইনাস ইনফিনিটি কমা ক্লোজড এ। এই ভিডিওটিতে আমরা সেট থিওরির 4টি মেন পয়েন্ট সম্পর্কে আলোচনা করলাম। আর সেট থিওরির বাকি যে পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ বাকি আরও 3-4টে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পার্ট 2তে আলোচনা করব। পার্ট 2র লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে বা এই সাইড স্ক্রিনে পেয়ে যাবে।